রোলিং অ্যাকশন। যাবো আয় আয় এই কাট 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 কি হলো? আরে একটু ওই ম্যানারিজমটা আসছে না, মানে ওই যে হিরো হিরো ব্যাপারটা ওটা ঠিক আসছে না। মানে চশমা খোলে ফলাগুলো ঠিক আছে? আরেকবার যাই আমরা নাকি? আরেকবার যাই আরেকবার যাই। ঠিক আছে, এই ঠিক করে নে ভাই। যাবো যাবো অ্যাকশন। এই কাট 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 চশমাটা একটু আগে খুলতে হতো বাবু। এই আরেকবার আরেকবার যাও, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ঠিক আছে? আরেকটু তুই হেঁটে আসছিস, ওই মার্কিংটা এসে চশমাটা খুলতে হবে, ঠিক আছে? আরে আমি তো সেটাই করছি, এটাই তো মার্কিং ছিল। ঠিক আছে, আরেকবার 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 ওই ব্যাপারটা ঠিক আনার আছে। চেষ্টা কর একটুখানি, ঠিক আছে? হয়ে যাবে আরেকবার আরেকবার, ফাইনাল ফাইনাল। ঠিক আছে ঠিক আছে। যাবো অ্যাকশন। এই কাট 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 সেই এক ভুল চলছে। মানে কি সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে ওই ব্যাপারটাই আসছে না, হিরো হিরো যে ব্যাপারটা সেই ব্যাপারটাই ফিল হচ্ছে না। আমরা আরেকটা যাই। এটা ভাই ফাইনাল, কিন্তু আমি এটা ফাইনাল এটা ফাইনাল, আরেকবার যাবো। ঠিক আছে যাই, অ্যাকশন। যাবো। ও আরে কাট 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 ব্যাপারটা হচ্ছে না এখনো। আরে এই কি মানে ভুলটা হচ্ছে। কি সমস্যাটা কোথায় বলতো তোদের ভাই? ভাই অনেকক্ষণ ধরে শুনছি, কি হচ্ছে এগুলো? অ্যাক্টিং হচ্ছে? অনেকক্ষণ ধরে দেখছি হিরোর মতো হচ্ছে না, হিরোর মতো হচ্ছে না। অনিন্দদা, মানে তুমি এখানে, আমরা তো ভাবতেই পারছি না। কি হচ্ছে এতক্ষণ ধরে এখানে? আসলে দাদা মানে আমরা একটু অ্যাক্টিং তো করি, একটা ওই শর্ট ফিল্ম ওই এটা কিছু চেষ্টা করছি ফাইনাল বানানো। হচ্ছে না তো কিছু। মানে মানে যা খুশি একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লেই তো হয়ে যায় না? তুমি কিছু একটু টিপস দাও না, মানে তুমি এত বড় অ্যাক্টর, তুমি একটু যদি আমাকে বলতে, মানে আমি তো মানে মানে জানি একটু না। নিরিবিলিতে হাঁটতে বেরিয়েছি, সেই আমাকে আবার কথা বললে বেশি লোকে বলবে বেশি কথা বলি। না তা ঠিক আছে, তাহলে তো একটা বসে কথা বলি, যখন কথা বলি। হ্যাঁ বসলে তো হয়, বসলে হয় কথা বলে। খুবই ভালো হয়। তাহলে আমরা যখন ক্যামেরা নিয়ে আছি তাহলে তো একটা শুটও করে নিতে পারি আমরা, যদি তোমার কোনো অসুবিধা না থাকে। না ব্যাস ব্যাস তোমার একটা নিয়ে নি একটা ডকুমেন্ট। হ্যাঁ 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 হয়ে যাবে অসুবিধা নেই। তাহলে আমরা বরঞ্চ বসি, তার আগে একটা কাজ করি না, আমরা একটা তোমার একটা ইন্ট্রোডাকশন দিই, তুমি এসছো। হ্যাঁ ওই তো ক্যামেরা আছে তো, ওটা সাইডে গিয়ে যাই। এই চল ক্যামেরা সাইড কর। হ্যাঁ এই দাঁড়া ফোকাসটা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একদম করো। আচ্ছা আমরা তো এই শ্যুট করছিলাম একটা, হঠাৎ করে অনিন্দদাকে পেয়ে গেলাম, অনিন্দ সেনগুপ্ত, আপনারা তো চেনেনই। তো আমরা এই নীলস মুচলিশের যে 3rd এপিসোড, তো আজকে আমরা তাহলে করেই নিই, দেখা যাক কি কথাবার্তা হয়। অনিন্দদার নতুন একটা সিনেমা আসছে আবার, ঠিক আছে? তো সেটা নিয়েও কথাবার্তা হবে। তো দেখুন এই আলোচনার মধ্যে কি উঠে আসে আর আমাদেরও কতটা হেল্প হয়, দেখুন। চল তাহলে বসি নাকি? হয়ে গেছে ইন্ট্রোডাকশন। হ্যাঁ 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 কোথায় বসবি তাহলে? একটা জায়গা দেখতে হবে। ওই গাছের তলাটাই বসা যায় তো? ঠিক। বেটার হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আমি তৃতীয় বিশ্বেরই মানুষ। তাহলে তো ঠিকই আছে, আমরাও তৃতীয় বিশ্ব। ঠিক আছে চল চল। ঠিক আছে ঠিক আছে, চল কেটে দে নাকি? ঠিক আছে। অ্যাকশন। বাকিটা কি সাউন্ড গুলো কিন্তু বেশ দেখ ফোকাসটা দেখ। হ্যাঁ ফোকাসটা ঠিক করছি। কর। এসছে এসছে ফোকাস এসছে তো? সাউন্ড ক্লিয়ার তো? কি রোল করে দিয়েছে? রোল করছিস? আচ্ছা চলছে বোধহয়। সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড তো ঠিকই আছে। হয়ে যাচ্ছে তো? চল তাহলে শুরু করি। চেক। ঠিক আছে চল তাহলে, আমি পিছনে। একদম কি শুরু হয়েছে? অ্যাকশন। তো এই আর কি, আমরা তো এতক্ষণ অনেক কিছু আড্ডা মেরেই নিলাম আর কি, ঠিক আছে? আর এবার অন ক্যামেরা আমাদেরকে বলতে হবে আর কি। আমরা ইন্ট্রো শুট করার পরে চা খাওয়ার একটা ব্রেক নিয়েছি। চা খাবার একটা ব্রেক হলো, সেখানে কত আড্ডা হয়ে গেল। তো মানে এই আমরা যদি শুরুটা একদম তোমার শুরু থেকেই যদি আমি করি, ঠিক আছে? মানে তুমি একটু আগে আমরা যখন হেঁটে আসছিলাম তুমি বলছিলে যে তুমি ছোটবেলায় পড়াশোনার উপর যে খুব ফোকাস ছিলে, বা তোমার যে একটা স্ট্রাকচার পড়াশোনার, হ্যাঁ সেটা নিয়ে।
তোমার ছোটবেলাটা নিয়ে যদি একটু তুমি আগে বলো, তারপর আমরা আস্তে 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 তোমার এই অভিনয় যেটা তুমি টিপস দেবে আমাদেরকে, ঠিক আছে, যেটা তো ওটা সেই কিন্তু বিষয়ে- সম্পূর্ণরূপে ফিকশনাল ছিল। আমি একদম কোনো রকম ভাবে ক্লেম করি না যে আমার কিছু নেই, মানে কাউকে তুমি মাস্টার মশাই হিসাবে এখানে আসোনি। না। আমি কেন আমি জীবনে ফর্মাল স্ট্রাকচার্ড এডুকেশনের মধ্যে থেকেইছি 12 ক্লাস পর্যন্ত। আমি মাস্টার মশাই হওয়ার কোনো ক্ষেত্রে যোগ্য কিনা সেটা তো আমাকে জীবনে অনেক দিন পরে অন্য মানুষে বলবে যে তোমার থেকে এইটা শিখেছি। ঠিক ঠিক আমি যদি আগেই অ্যাজিউম করে নিয়ে আমি শেখাতে বেরিয়েছি, আমার মতে এটা। হ্যাঁ, হ্যাঁ। সবার নিজের নিজের প্রসেস আছে। আই থিঙ্ক ইট ইজ মানে নট নট এমন একটা ব্যক্তিত্ব যেটা আমি ক্যারি করতে পারবো না। টু বি পলিটিক্যালি কারেক্ট, লেটস পুট ইট দ্যাট ওয়ে। আমরা পোস্ট মডার্ন স্ট্রাকচারে থাকি, ঠিক ভুল বলে কিছু নেই, যেহেতু আবার ক্যান্সেল হয়ে যাওয়ারও সমস্যা আছে। একদম একদম। তো যদিও আমার কোনো প্রবলেম নেই ক্যান্সেল হয়ে যেতে, অনেস্টলি স্পিকিং আই ডোন্ট টেক ইট সিরিয়াসলি। কিন্তু হ্যাঁ, যে আমার মনে হয় না আমি ওই ব্যক্তিত্বটা যে আমি জানি, আমি বলবো তোমরা শোনো, আমার ওরকম ওই ব্যক্তিত্বটা ওরকম কিছু আমি ক্যারি করতে পারবো না। আচ্ছা, তো এবার তুমি মানে তোমার ছোটবেলাটা বা তোমার বেড়ে ওঠাটা নিয়ে তুমি যদি বলো, তুমি তো বললে কলকাতাতে তুমি হ্যাঁ, মানে জন্ম সব বর্ন ব্রেড ব্লেড সব মানে তোমার স্কুলিং কলেজ সব কি কলেজ? কলেজ তো নেই, কলেজ করিনি আচ্ছা, কোনোদিন। ওকে। স্কুল এখানেই ক্যালকাটা বয়েজ স্কুলে, মৌলালিতে। আচ্ছা, তোমার মানে বাড়ি ছিল লেক টাউন। আমি জন্মেছি যেই বাড়িতে, সেই বাড়িতে জীবনের প্রথম 20 বছর প্রায় 20 কাটিয়েছি। বছর। আচ্ছা, জীবনের 20 বছর কাটিয়েছি প্রায়, সেটা শ্রীভূমিতে ওকে। ছিল, লেক টাউন শ্রীভূমি। আর আমার এমনি মানে পৈতৃক বাকি সম্পর্কের ইমিডিয়েট যারা, আমার ঠাকুমা, পিসি, বোন, কাকা, এরা থাকতেন ফুলবাগানে একটি বাড়িতে। আর আমার মামা এবং দাদু আমার জন্মের 2 বছর পর থেকে। তো আমার জবে থেকে মনে আছে, আমার মোটামুটি 2.5 বছর বয়স থেকে আই রিমেম্বার এভরিথিং মোর অর লেস। আচ্ছা, এভরিথিং। ইট ইজ উইয়ার্ড, আই নো। তুমি তো মনে হয় আর্লি 90s এর সময় থেকে একদম। মানে হ্যাঁ, আমি 89 বর্ন। হ্যাঁ, তো মোটামুটি 91 এর সেকেন্ড হাফ থেকে, মানে 92 আর্লি 92 থেকে আই রিমেম্বার এভরিথিং। আচ্ছা, সেই সময়টা কিরকম ছিল? মানে সেটা তো এখনের থেকে, আমিও 90s এর। হ্যাঁ, মানে আমার তখন যা কনসিয়াসনেস ছিল, ঠিক ঠিক। সেই কনসিয়াসনেসের মেমরি আমার আছে মোস্টলি। মানে অবভিয়াসলি যতটা স্মৃতির মধ্যে থাকতে পারে, বাট আছে মানে এবং এটা এমন কোনো জিনিস নয় যে মানে আমি এটা না পারি করতে, ওরকম কিছু না। ইটস জাস্ট আ থিং হুইচ ইজ দেয়ার, মানে ইটস ইনভলিন্টারি। ঠিক ঠিক ঠিক। আমার আছে। তো মানে তোমার ছোটবেলাতে ধরো, মানে তুমি এখন যে মাধ্যমের সাথে আছো, ধরো তুমি এর আগেও বেশ অনেক বছর কর্মরত ছিলে তোমার যে মিডিয়াতে আর কি তুমি কাজ করেছো, সেইটার কানেকশনটা কিভাবে তৈরি হচ্ছে? মানে সেটা কি খুব ছোটবেলায় খুব কনসিয়াসলি তুমি খুব মানে ভেবেছিলে বা এরকম কিছু? মানে সেটা হঠাৎ করে তোমার কিভাবে বীজটা বপন হলো? সার্ভাইভাল প্রাইমারি। আমার আমি কনসিয়াসলি জীবনে কিছু প্ল্যান করে সেটার পিছনে খেটে সেইটা অনুযায়ী তারপরে বেশ কিছুটা চলেছে। রিগার্ডিং লাইফ অল্টারিং ডিসিশনস আমার খুব একটা হয়নি। মোস্টলি আই হ্যাভ হ্যাড টু কাম টুয়ার্ডস সামথিং যেটা আমাকে সার্ভাইভ করার জন্য করতে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। আমি মানে মাপানি ভায়োলিন বাজাও ওরকম জায়গা থেকে বলছি না, ফ্যাকচুয়ালি স্টেট করছি। আই এম অ্যাওয়্যার অফ মাই প্রিভিলেজেস অ্যাজ ওয়েল। আমি জীবনে যত রকমই আমরা মানে মোটামুটি নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত আমার মনে হয় একটা লেভেল অফ প্রিভিলেজ আছে, কারণ অ্যাক্সেস টু এডুকেশন অফ আ সার্টেন কাইন্ড। এটা সবার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের লিঙ্গুইস্টিক স্কিলস, মানুষ এপেক্স ক্রিচার সোসাইটিতে বা লিভিং বিইংসদের মধ্যে পৃথিবীতে অ্যাজ অফ উই নো ইজ বিকজ অফ আওয়ার লিঙ্গুইস্টিক কমপ্লেক্সিটি, যেটা আমরা ফ্যাথম করতে পারি। ঠিক, কারেক্ট। তো স্বাভাবিকভাবেই সেইটা মানে, তো আমি সারভাইভ করার জন্যই প্রাইমারিলি সেই সময় এসেছিলাম। তারপরে করতে করতে এক সময় মানে কয়েক বছর ভালো লেগেছে। ফার্স্টে তো একটা বেসিক সার্ভাইভাল ইনস্টিংক্ট ছিল যে সার্ভাইভ করতে হবে, মানে কাজ যেটা পেয়েছি টাকাটা লাগবে, তো ওটাকে বাঁচাতে হবে। মানে তুমি মানে ওটা ভালোবাসো বা ওটা তুমি যে পারো, এইটা কবে তুমি বুঝতে মানে যে তোমার মধ্যে এই যে ওই সত্তাটা আছে যে আমিও অ্যাঙ্কার, মানে হয়তো কেউ হয়তো একজন হয়তো বুঝতে পারলে যে আমি খুব ভালো অঙ্কটা পারি, বা কেউ হয়তো বুঝতে পারলে আমি খুব ভালো হয়তো তবলাটা বাজাতে পারি, তো
ও তখন রিয়েলাইজ করলো যে আচ্ছা এটাকে নিয়ে আমাকে তাহলে এগোতে হবে বা এটাকে আমি সিরিয়াসলি নিতে পারি। এইটা তোমার কখন মনে হলো যে মানে এই অ্যাঙ্কারিংটা আমার মধ্যে বা এই সত্তাটা আমার মধ্যে আছে বা ছিল? ছিল বা আছে বা আমি পারি কিনা সেটা আমি এখনো জানি না, আই এম নট ভেরি শিওর। লোকে টাকা দিচ্ছে তো কিন্তু আমার মনে হয় আমি যখন তারাতে চাকরি করতে টিভি সাউথ এশিয়া বলে তারা যে ব্র্যান্ডটা ছিল, ইংলিশ চ্যানেলটা ছিল, ইনফোটেইনমেন্ট বা এডুটেইনমেন্ট আর যাই বলার, মানে এটা কোন সময়ের কথা? এটা তাও? 2010-এ আমি জয়েন করি চাকরিটা। আচ্ছা। তখন যখন আমি জয়েন করি 21 বছর পূর্ণ হয়েছে এই পৃথিবীতে। তখন আমি চাকরিটা জয়েন করি। আমি চাকরিটা জয়েন করা 10 দিনের মুখে আমার বাবা মারা যান। এবার ওয়ান্স অ্যাগেন আমি এইটা এই মুহূর্তে নট টু গেইন এমপ্যাথি ভোটস আমি বলি না, অ্যাজ এ ফ্যাক্ট, ঠিক মানে তো তারপরে 2000 আই থিঙ্ক আমার মোটামুটি 2011 নাগাদ তখন টিভি সাউথ এশিয়া ক্লোজ হয়ে গেল। হ্যাঁ। মিস্টার রতিকান্ত বাসুর থেকে সারদা, তখন সুদীপ্ত সেন বিশাল বড় মিডিয়া নিয়ে উনি টেক ওভার বা কিনে নিলেন। তখন টিভি সাউথ এশিয়া ক্লোজড হয়ে গেল। তো যারা আমরা টিভি সাউথ এশিয়া এমপ্লয়ি ছিলাম তাদেরকে তারা নিউজ আর মিউজিকের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার একটা জায়গা ছিল। আমার তো কাজটা লাগবে, আমার কিছু করার নেই, সেটাই আমি করি। ভাল লাগছে। আমার থেকে টিভি সাউথ এশিয়ার টিমটা খুব ইয়াং ছিল। আচ্ছা। মানে আমার যারা সিনিয়র তারাও আমার থেকে 2-3-4 বছর, অল ইন দ্য 20s। মানে যে চিফ প্রডিউসার শর্মিষ্ঠাদি, আই অলওয়েজ কিপ অন সেইং হার নেম, শি ইজ লাইক ফ্যামিলি, মানে আমার নিজের দিদির মতো। শর্মিষ্ঠাদি তখন 29 বছর বয়স, আমার এখন 37 বছর বয়স। তো আমি এমন একটা সময়ের কথা বলছি যখন হুমায়ুনের পরে একবার রাজা সম্রাট হবেন ভারতবর্ষে উপমহাদেশে, সেটা নিয়ে সিদ্ধান্ত চলছে আর কি। তো আর ওই সময়টাও খুব একটা মানে হটস্পট সিচুয়েশন ছিল, মানে 2010-11, মানে ধরো একদিকে রাজনৈতিক ব্যাপার, ওই সময় বাংলা সিনেমাটাও একটা চেঞ্জ ঢুকছে, মানে একটা খুব অনেক কালচারালি ইন্টারেস্টিং সময় একটা ছিল। খুবই অনেক কিছু চলছে। তো কালচারালি ওইরকম ইন্টারেস্টিং সময়ের মধ্যে দিয়ে সমানের টানা চলে যাচ্ছি। সেইটা ছাড়াও মানে আর সবারই যখন যে কোনো হার্ডল জীবনে হয়তো উত্তীর্ণ হয় বা হওয়ার চেষ্টা করে, আমাদের সকলেরই মনে হয় যে তখন এখন খুব ইন্টারেস্টিং সময়। এটা হয় মানে কোথাও এই যে এক্ষুনি এই যে মহিলা হেঁটে যাচ্ছেন, এখন হয়তো ওনাকে দেখা যাচ্ছে। আমার আর তোমার জীবন যতটা জটিল, ওনার জীবনও ততটাই জটিল। তখন ওইখানে যখন তারা, যাই হোক এই প্রসঙ্গে কথা বলছিলাম আমি, কিন্তু খুব ডাইগ্রেস করবো, ধরে ঠিক আছে আমাকে। আজকে আমি অ্যাঙ্কার নই যেহেতু, সো আমার কমপ্লিট ফ্রিডম আছে। এটা সৌরনীলের দায়িত্ব যে ধরে অনিন্দ আজ রোল রিভার্স। তখন বছর 2 কাজ করার পরে তো আমাকে ডিসাইড করা হলো তারা নিউজের এমপ্লয়ি করে দেওয়া হবে। আচ্ছা। এবং বাংলায় নিউজ পড়তে হবে। তার আগে আমি ইংলিশে নিউজ পড়া শিখেছি টেলিপ্রম্পটার থেকে। আমি যেহেতু ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছি, আমার মাতৃভাষা বাংলা এবং আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল। কিন্তু অ্যাজ ফার এজ রিডিং স্পিড, প্রথমবারেই যদি বলা যায়, মানে তুমি আমাকে না পড়া আগে থেকে যদি দুটো স্ক্রিপ্ট দাও, স্বাভাবিকভাবে আমি ইংলিশে আরও বেশি একটু স্বচ্ছন্দ বোধ। বাই দ্যাট টাইম আমি 21 ইয়ার্স ওল্ড। তো আমি স্কুল থেকে বেরিয়েছি কত বছর হয়েছে। ঠিক ঠিক। মানে বাড়িতে বাংলা বই পড়তাম, কিন্তু তাছাড়া স্কুলে সমস্ত কিছুর উত্তর দেওয়ার বা পড়ার মাধ্যম তো ইংরেজি। বাঙালি হিসেবে বড় হয়েছি, কিন্তু ইংরেজি মাধ্যমে পড়েছি। আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না, আমারও ওটা ড্রব্যাক আর কি, আমার একটা ফ্ল। তো আমি ওইটা একটা চ্যালেঞ্জ ছিল মজার, যে এবং লজ্জাও করতো যে মাতৃভাষা আমি এরকমভাবে, আমি ইংরেজি স্ক্রিপ্ট হোক বা বাংলা স্ক্রিপ্ট হোক টেলিপ্রম্পটারে আগে চেষ্টা করতাম, কিন্তু অনেক সময় লাইভ নিউজে কী হয়, ইনস্ট্যান্টলি তোমাকে ধরো কিছু টাইপ করে ওখান থেকে দিয়ে দিল, যেটা করে নাও। তো এরকম করতে গিয়ে আমি 2011 বিধানসভা নির্বাচন, তো 2011 বিধানসভা নির্বাচন, তখন 11 বিধানসভা, লোকসভা হয়ে গেছে। লোকসভাতে তৃণমূল কংগ্রেস চলে এসছে, মানে তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু বেশ ভালো কিছু সিট, হ্যাঁ, মানে লোকসভার নিরিখে মানে তৃণমূল কংগ্রেস জিতেছে যদি রাজ্যের এটা, কিন্তু সিপিএম তখনও রাজ্য সরকার চালায়। 2011-তে ওই সময়ে যখন হচ্ছে, ধরো এবার তখন সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। আচ্ছা। তো এবার লেখা আছে, মজার ঘটনা এখন বললে, এবার আমি পড়েছি, এবার
তুমি যদি টাইপড লেটারে দেখো, ম আর ক্ষয়ের মধ্যে বাংলা অক্ষরে হরফে আচ্ছা কাছাকাছি চলে যায়, বিকজ তুমি যখন এরকম ভাবে পড়ছো, আমরা খ লিখি যেরকম ভাবে আর ম লিখি এখান থেকে এইভাবে, ঠিক ঠিক তো এই একটা এই জিনিসটা তো আছে, ওকে জাস্ট মতে এই বেশিটা আমরা দিই, মার্ক আছে, আমরা লেখার সময় বেশি দিই, টাইপ করার সময় ওই ডিফারেন্স গুলো ধরা পট করে খুব খুব কম। মাইনার। হ্যাঁ আমাদের ভিজুয়াল এবং লিঙ্গুইস্টিক ব্রেনে কি রেজিস্টার করে, আমরা শব্দগুলো জানি যেহেতু আমরা জুম করে নিই, হাফ শব্দতে কিন্তু আমরা মোটামুটি পরের সব মানে বাকি হাফটা অ্যাজিউম করে নিই যখন আমরা গড় করে প্রথমবার কিছু পড়তে একটা চেষ্টা করি। তো এবার সরকার নিয়ে কথা হচ্ছে আমি ক্ষমতা বন্দ্যোপাধ্যায় যখন পড়ছি তখন আচ্ছা। আমি বুঝতে পেরেছি যে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় হতো। হতো, হ্যাঁ হ্যাঁ, এটা আমি লাইভে করেছি, ওকে ইংরেজিতেও করেছি। তো এই সমস্ত মজা করতে করতে যখন শিখছিলাম, আর আমি যেহেতু ফিল্ম স্কুল বা ড্রামা স্কুল বা এরকম কোনো ইনস্টিটিউটে যাইনি, তো আমার জন্য আমি যখন তারায় ওই চাকরি করেছি 5 বছর, তারপরে আরও 2 বছর ফ্রিল্যান্সার হিসেবে থেকেছি, ওই 7 বছর হ্যাজ বিন লাইক ফিল্ম স্কুল ফর মি। মানে আমি এত কৃতজ্ঞ ওখানে যেই সিনিয়রদের সঙ্গে কাজ করেছি, তারা এখন যেইভাবেই অনেকে খুব সুপ্রতিষ্ঠিত বিভিন্ন মিডিয়ার সেক্টরসে অনেকে স্ট্রাগল চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারা সকলেই নিঃস্বার্থভাবে জাস্ট একজন কেউ শিখতে চাইছে বলে তাকে শেখানো, যার মধ্যে তার কোনো নিজস্ব ভেস্টেড ইন্টারেস্ট নেই। এখনও তাদের মধ্যে কিছু জন আছেন, সৌগত পুরকায়স্থ, সৌগতদা, তারা মিউজিকে, তখন আমি বারবার ওনার কথা বলি, মানে সৌগতদার সাথে আমার সম্পর্ক ব্যক্তিগত এতটাই নিবিড় যে প্রত্যেক দিন দৈনন্দিন কথাও বলতে হয় না। আমি সৌগতদাকে একটা ফোন করা বা মেসেজ করা এবং জিজ্ঞেস করা যে সৌগতদা আমি না বুঝতে পারছি না এই মুহূর্তে কী করব, বিশেষ করে এহেন ক্ষেত্রে। সৌগতদা SRFTI ফার্স্ট ব্যাচ আচ্ছা। পাস আউট। সৌগতদা ইন্ডিয়ান রেলওয়েজে চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে সেই সময় SRFTI পরীক্ষা দিয়ে পেয়ে SRFTI পড়েছেন, মানে কীরকম ধরনের মানুষ। কিন্তু তারপরে হি হ্যাজ নট গন অন টু মেক ফিল্মস ওয়ান্স অ্যাগেন, মানে এত সেলফ অ্যাওয়্যার একজন মানুষ। আচ্ছা তো এবং ওই নিঃস্বার্থ ভালো লাগা, মানে আমাকে যদি কোনো সৌগতদা অ্যাডভাইস দেয়, প্রথমত ইনফ্যান্টিলাইজ করে দেয় না, আচ্ছা রেসপেক্ট দিয়ে অ্যাডভাইস দেওয়াটার একটা খুব না আলাদা মজা আছে, অ্যাডভাইসটা নিতে সুবিধা হয়। ঠিক ঠিক চাপিয়ে দাও আমার উপর, সেটা অ্যাডভাইস হয় না, সেটা লেকচার হয়ে যায়। লেকচার হয়ে যায়। তো ওই সময়টা 2011 ওই সময়টাতে যখন করছি, কাজ করতে করতে, তখন আমাকে বেশ কয়েকজন বলতে শুরু করেন, তারা নিউজেরও প্রডিউসার এবং তারা মিউজিকও আমাকে আলাদা করে ইউটিলাইজ করতে শুরু করে। তো নিউজের জন্য চাকরি ছিল, সেখানে আমার ডে অফ থাকতো, রস্টার অফ থাকতো বৃহস্পতিবার করে, আর বৃহস্পতিবার আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে আসতাম ফর তারা মিউজিক। একটা সময় 2011 থেকে 2013 পর্যন্ত আমি টানা শুধু একদিন আই হ্যাড টেকেন অফ ফ্রম ওয়ার্ক ফর অ্যারাউন্ড 730 days। একদিন আই হ্যাড টেকেন অফ ফ্রম ওয়ার্ক, বিকজ আমার রস্টার অফ যেদিনকে থাকতো সেদিনকে তো আমি খেপ মারতে যাচ্ছি একই কোম্পানি, খেপ মারতে যাচ্ছি, মানে দে ওয়ার ভেরি নাইস যে ওরা বাচ্চা ছেলে, মানে আরেকটা অ্যামাউন্ট এটার জন্য আছে, এটা আলাদা মতো। পরবর্তীকালে আই ওয়াজ consumed into Tara Music full time as an anchor cum producer, program producer. ওই 2011-12 সময়টাতে সবাই বলতে আছে তুই ইউ শুড বি থিঙ্কিং অ্যাবাউট ওয়ার্কিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, ইউ গুড এট দিস, ইউ হ্যাভ এ নাইস প্রেজেন্স। এবার ইয়াং ছেলে ভালোই লাগছে শুনতে, আর প্লাস আমার এটাও তখন কিছু রিয়েলাইজেশন হচ্ছে, আমার পড়াশোনা করার সময়, ফর্মাল পড়াশোনা করার সময় আমি কোনোদিন ভালো তথাকথিত ছাত্র ছিলাম না। ইনফ্যাক্ট ইন দ্য সেন্স আমি ভালো নম্বর পেতাম না বা কিছু করতাম না। তুমি একটু আগেই বলছিলে যে তুমি মানে পরীক্ষায় আমাকে 50-এ 45 পেতে হবে, মানে আউট অফ 100 আমাকে 90 পেতেই হবে, মানে এরকম 90 শুধু পেতে আমি এত ডিসইন্টারেস্টেড ছিলাম। আমি তোমাকে বলছি, আমি মানে প্রমোশন অন ট্রায়াল, কানের পাশ দিয়ে প্রমোশন পেয়ে 11টার মধ্যে 9টা সাবজেক্টে লাল কালি, মানে এইরকম ভাবে আমি পেরোতে গেছি। ক্লাস 6-এ ইনফ্যাক্ট আমি ফাইনাল টার্ম পরীক্ষা দিতে পারিনি, ফার্স্ট টাইম যখন ক্লাস 6-এ। আই হ্যাড টাইফয়েড অ্যান্ড নিউমোনিয়া এট দ্য সেম পয়েন্ট অফ টাইম। ওকে, এবং শুরুতে গল্প দিতাম, তাই জন্য আমাকে রিপিট করানো হয়েছিল। তো এবার আমি শুরুতে আই উড মেক আপ দিস স্টোরি, আমার সাথে এরকম আনফেয়ার করলো, বাট দুটো আগের পরীক্ষার মিলিয়ে আমি কী করতাম, ফাইনাল পরীক্ষায় এসে কোনো মতে ঘেঁষতে ফাইনাল অ্যাভারেজটা যাতে
প্রমোশন তো পেতে হবে, বন্ধু বান্ধব নইলে তো পিছিয়ে পড়বো, ঠিক ঠিক ওই বিষয়টা দ্যাট ওয়াজ মোর ইন্টারেস্টিং ফর মি। স্কুলে প্রত্যেক টার্মে যখন নতুন বই নেওয়া হতো, আই ওয়াজ ভেরি ইন্টারেস্টিং বুকস অলওয়েজ, আচ্ছা তো আই উড রিড দেম। আর আমার থ্যাঙ্কফুলি আমার অভিভাবকত্বের দায়িত্ব যাদের যাদের ছিল, আমার মা, বাবা, মামা, দাদু, ঠাকুমা, প্রাইমারিলি এই পাঁচজন, দাদু মানে মায়ের বাবা, যাদের ইনফ্লুয়েন্স আমার উপর সবচেয়ে বেশি ছিল, যারা আমার অভিভাবকত্ব করতেন, সেইখানে একটা খুব ওই সময়টা ফান্ডামেন্টাল ইয়ার্সে খুবই লিবারাল এবং ফ্রিডম, স্বাধীনতা সমেত একটা ইয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু এক্সপোজ করা হয়েছে, চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট, কোনো চাপ নেই। ইনফ্যাক্ট আমার বাড়ি থেকে স্কুলে পড়ার সময় আমার মা কোনোদিন আমাকে তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হতে হবে না, বোঝানোর চেষ্টা করেছে যে ইউ ক্যান ডু বেটার দেন দ্যাট, মানে আমরা বলছি না যে আমাদেরকে ইয়ে করার জন্য করো, বাট তুমি এর থেকে বেটার পারো, তোমার নিজের জন্য তুমি এই টেনশনটা নিয়ে প্রত্যেকবার আমরাও টেনশন ক্লাসে উঠবে কিনা, মানে এটা নিয়ে কী হয়। অ্যান্ড আই উড প্রমিস টু মাই সেলফ, না ঠিকই এটা আমার করা উচিত না, আমি দেয়ালে আমার কম্পিউটার টেবিলের উপরে যে আমি এই মাসে এই সেকেন্ড টার্ম পরীক্ষায় এটা তুমি নোট করে লিখে রাখতাম, নিয়ে in 7 days I would be disinterested in it. I was more interested in writing the note and putting that. ওইটা করতে আর কি, ওইটার মধ্যে মজা আছে। আর মলাট পড়ে গিয়ে কিছু একটা হতো, আর আমি ক্যালকাটা বয়েজ স্কুল ওরকম 150 বছর পুরনো স্কুল, ওরকম জায়গা, ক্লাসরুমের জানলাগুলো বড় বড়, তো আমি ধরো কিছু লিখছি একটা, সেইখান থেকে একটা লিখতে লিখতে পরীক্ষার খাতায় একটা কিছু জানি সেটা উত্তর, আর আমি পরীক্ষা অনুযায়ী আমরা পড়তাম না, আমি তো বইগুলো এমনি পড়েছি নিজের মজার জন্য। যা যা ফান্ডামেন্টালি আমার মধ্যে বসে গেছে ইন অ্যাপ্লিকেশন ইন লাইফ, আই নাও রিয়েলাইজ দ্যাট সেইগুলোকে যে আমার তখন ফান্ডামেন্টালি অনেক বেটার অনেক কিছু বসেছে, সেটার জন্য ছিল না। কারণ আমার অনেক বন্ধু বান্ধব বলে, ভাই তোর ক্লাস 6 এর জিনিস এখনো মনে আছে, আর তথাকথিত আমি তো ক্লাস 6 এর তো একবার ফেলও করেছি। এই জিনিসটা আমারও হয়, এটা আমাকে অনেকে বলে, বাট এটা তুমি যেটা বলে একদম কারেক্ট কথা। মানে তুমি যে মানে তারা ভাবছে তোমার তো প্রচন্ড ভালো একাডেমিক্সে ছিলে, বা তোমার সেই তুমি পড়েছিলে খুব ভালো করে সেই জন্য মনে আছে, তা নয়, তুমি নর্মালি পড়েছিলে, কিন্তু তোমার মাথায় কথা ভাবে কোথাও ইন্টারেস্টিং থেকেছে, অ্যাপ্লিকেশন হয়েছে, আমি হ্যাঁ বসেছে বিষয়টা এবং ইন্টারেস্টিং লেগেছে। তারপরে হয়তো আমি নিজে বড় হয়ে আরেকটা জিনিস হচ্ছে, এই আমার কাজের সূত্রে যেটা খুব বড় পাওনা একটা, কিছু কিছু মানে যারা সহকর্মী ছিলেন, সিনিয়র সহকর্মী, তারপরে আমার যে প্রথম প্রেমিকা প্রাপ্তবয়স্ক সম্পর্ক যেটা হয়, সে আমার এই মুহূর্তে মানে ঘনিষ্ঠতম বন্ধুদের মধ্যে, মানে একদম পরম বন্ধুদের মধ্যে একজন, সে আমাকে প্রথম বলে যে আচ্ছা তুই যে বলিস তুই ব্যাক বেঞ্চার ছিলি, তুই ছিলি যে, তো ইউ আর অ্যাকচুয়ালি কাইন্ড অফ আ নার্ড, তো ওয়াই দিস, মানে নার্ড মানে শুধু নার্ড না, মানে ইয়ার মানে কোনো কিছুই আমি এত এক্সপ্লেনেশন আমার দেওয়ার দায়, তো সেটার জন্য তো আমাকে অনেক কিছু শুনতে হয়, কথা ঠিক ঠিক পড়তে হয়, জানতে হয়, নাহলে এক্সপ্লেনেশন দেবো কি করে। তো এইটা আমি প্রথম রিয়েলাইজ করতে শুরু করি যখন কাজের জন্য প্রথমবার খবরের কাগজ পড়ার জন্য, যেহেতু নিউজ টেনমেন্টে ফার্স্ট টিভি সাউথ এশিয়ার জন্য, তো নিউজ রুমে, তারা নিউজের রুমটাতে, টিভি সাউথ এশিয়ার আলাদা জায়গা ছিল, সেক্টর 5 আশ্রম বিল্ডিং এ নলবনপুরে দারুণ অফিস ছিল, ওই অফিসটার জন্যই বোধহয় আমি ফিদা হয়ে গেছিলাম প্রথম ওই বয়সে। ওটা একটা টানতো, হ্যাঁ, মানে এই নলবনের লেকটা দেখা যাচ্ছে ওই রুমটা থেকে, মানে এই তো আচ্ছা অফিসে বোধহয় এরকমই কাজ করতে হবে। বিকজ আমি যখন তারা চাকরি নিতে ঢুকি, তখন আমার মাথায় একটা সাবকনসিয়াস ছিল, আচ্ছা কী চাকরি করবো না, আমি মিডিয়া প্ল্যানার হব, আমি মাইকায় গ্র্যাজুয়েশন এটা করতে করতে কমপ্লিট করবো বিকমে, উইচ মেড নো সেন্স ফর মি। মাইকায় যাব, কেন মাইকায় যাব, কারণ আমার বাবা একসময় মাইকায় গিয়েছিল, ততদিন আমার বাবা মারা গেছেন, তো বাবা মিডিয়া প্ল্যানার ছিলেন, মানে মার্কেটিংয়ে ছিলেন, মিডিয়া মার্কেটিংয়ে ছিলেন, তো হয়তো সেটা করতে হবে। বিকজ আই হ্যাড একদম ছোটবেলায় যে আমি ফুটবলার হব, তারপরে যখন আচ্ছা ফুটবলার তো হতে গেলে আরও এইগুলো, এটা এতদিনে এই লেভেলে এখানে খেলে ফেলতে পারত হতো, এটা হচ্ছে না, মানে হবে না এখন। তারপরে আই ওয়াজ এইমলেস, আই জাস্ট ওয়েন্ট ফ্রম সার্ভাইভাল টু সার্ভাইভাল, মানে এরকম কিছু যে কি করবো, কিছু হবো, এটা কোনোদিন ছিলই না। ওইখানে পড়াশোনার একটা ইয়ে হলো যে, কারণ খবরের কাগজ আমাদের বেশ শ্রমিষ্ঠা দি ওয়ান্স অ্যাগেন, যে অফিসে এসে প্রত্যেক দিন ওখানে 8টা মতো খবরের কাগজ রাখা আছে, বাংলা ইংরেজি মিলিয়ে, প্রত্যেক কটা টপ টু বটম পড়তে হবে। ওকে, এবার তার আগে পর্যন্ত বাড়িতে ছোটবেলায় আমার খবরের কাগজের সম্পর্ক প্রথম শুরু হয়ে হচ্ছে খেলার পাতা দিয়ে, খেলার পাতাটা লাস্ট পাতাগুলো, ঠিক আছে। তারপরে একটু পেজ 3, একটু তোমার 1 সেকেন্ড এটা পড়ে গেছে, ওই আমরা কোথায় বেশ ছিলাম কথা বলতে বলতে, ওই খবরের কাগজ, রাইট, তুমি বলছিলে আমাকে একজন
একটা জলের বোতল পাস করুন, যতক্ষণ খবরের কাগজ নিয়ে কথা বলছি, এত কথা বলছি তো। তো তখন থ্যাংক ইউ সো মাচ। সেই সময় ওই একটা অভ্যেস হলো, তার আগে খেলার পাতা, তারপরে একটু সিনেমার পাতা, বিশেষ করে শাহরুখ খানের ছবি খুঁজতাম একটা সময় যখন 17-18 বছর বয়স। বিকজ হি হ্যাজ দিস ম্যাজিক্যাল ফ্যাক্টর না। বীর দাস খুব ভালো হাসান মিনাজের পডকাস্টে বলেছিল। আচ্ছা, হাসান মিনাজ বলেছিল যে শাহরুখ খানকে যারা চেনে না, যারা মুষ্টিমেয় কয়েকজন মানুষ পৃথিবীতে যারা শাহরুখ খানকে চেনে না, তাদেরকে কি করে বোঝায় শাহরুখ খান কি। তো বীর দাস বলেছিল যে ইটস ইজি, শাহরুখ খান কমন ইন্ডিয়ান ড্রিম রিপ্রেজেন্ট করে। শাহরুখ খানকে দেখে মনে হয় যে ইফ হি ক্যান, দেন মেবি আই ক্যান টু, I can. অ্যান্ড ইভেন ইফ আই ক্যানট, আই উইল স্টিল বি হ্যাপি ফর হিম। শাহরুখ খানের বিদ্যাসের কথা আমি কাজে লাগালাম। তো ওই ফ্যাক্টরটা খুব ছিল যে খুব ডাউন মোমেন্টসে ইন মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল, আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম when things started financially and in many other ways going down. তো ওই শাহরুখ খানের ছবি I would look for because that would make me feel positive. শাহরুখ খান represented hope. হ্যাঁ হ্যাঁ, তো it really did matter to me. তো ওই সিনেমার কয়েকটা খবর রাখতাম, মানে খেলার পাতা সিনেমা কনজিউমার হিসেবে আর কি। বিকজ ঠিক। ছোটবেলা থেকেই সিনেমা, গান, বই, গল্প, খেলা, মিউজিক, এগুলো সবেতে আমাকে এক্সপোজ করা হয়েছে, সব ধরনের জিনিসে, ইনক্লুডিং মানে খেলা মানে শুধুমাত্র ফিজিক্যাল আউটডোর সি স্পোর্টস না, সব রকমের সব কিছুতে, ইনডোর অলসো। মানে খেলনাবাটি, রান্নাবাটি, ডল, সমস্ত কিছু। আই ওয়াজ ভেরি ক্লোজ টু মাই মাম। তো আমার মা নিজে ফিজিক্যাল স্পোর্টসও ভালো ছিলেন, জিমন্যাস্টিক্স করতেন, করতেন নিজের অল্প বয়সে। শি ওয়াজ ভেরি ফিট অ্যান্ড অ্যাথলেটিক। আর তাই আমাকে এই সমস্ত ধরনের স্পোর্টস, বাড়িতে সবাই স্পোর্টস ফ্যানাটিক, তার সাথে আমার রান্নাবাড়ি খেলতেও ফ্যান্টাস্টিক লাগতো, ওকে, আমার ডল খেলতেও ফ্যান্টাস্টিক লাগতো। মানে আমাকে মানে আমি ইনফ্যাক্ট এই কোভিডের সময় যখন প্রথম আমাদের জেনারেশনে অনেককে রেগুলার বেসিসে রান্না করতে হয় ফর সার্ভাইভাল, আমি সেই সময় আমার যেটা যখন আমার বৈবাহিক জীবনের সময় আমার শ্বশুরবাড়ি আমার বাড়ি ছিল আর কি। তো সেইখানে আমি 5 জনের জন্য 20টা করে রুটি করতে হতো আমাকে সন্ধ্যাবেলা। আচ্ছা, তো এবার প্রথম দিন যেদিনকে শুরু করেছিলাম, ইট টুক মি 3 hours, দেন উইদিন অ্যারাউন্ড দ্য মান্থ ইট কেম ডাউন টু 40 minutes, 45 minutes. বাট আই রিমেম্বার্ড আমার যেখান থেকে খেলনাবাটি খেলার এই রান্নাবাটি, কারণ আমার মা আমাকে ছোটোবেলায় আমি রান্নাবাটি করতাম, মা ধরো পাশে কাজ করছে, একটু আটা দিয়ে দিল, মাখতে দিত, সমস্ত কিছু। সো আই ওয়াজ এনকারেজ, থেকে সমস্ত কিছুতে আই ওয়াজ এনকারেজ। চাদর ভাঁজ করছে দেখছি, ভাঁজ করবে, চাদর ভাঁজ করো, ফ্রিজ থেকে সবজির ট্রে নিয়ে এসো। সো দিস ইজ এভরিথিং। মানে থ্যাঙ্কফুলি খুব জেন্ডার রোল নিউট্রালি বড় করেছে আমাকে। হ্যাঁ, মানে আমাকে কুইয়ার হতে বলেনি আলাদা করে, আমি কুইয়ার নইও, কিন্তু আই এম আ হেটারোসেক্সুয়াল সিসজেন্ডার মেল, আই আইডেন্টিফাই অ্যাজ দ্যাট। কিন্তু তথাকথিত স্ট্রিক্ট যে জেন্ডার রোলস সোসাইটি করে দেয়, কি করে দেয়, ফেলে দেয়, সেইটা খুব নিউট্রাল বড় করেছে। ইট ওয়াজ লাইক ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল, আর তোমাকে নিজের দায়িত্ব তো নিতে পারতে হবে, বেসিক। নিজের দায়িত্ব নিয়ে বরঞ্চ যদি পারো অন্য কাউকে সাহায্য করতে পারতে হবে। দ্যাট ওয়াজ দ্য বেসিক, যেরকমভাবে প্রেপড হও। তো সমস্ত কিছুতে এক্সপোজ করেছে। ওইগুলো ছাড়া তাও খবর বা জিও পলিটিক্স এটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট ছিল না আমার। আচ্ছা, সেইটাই তখন কাজ করতে, কাজের জন্য করতে হবে, খবরের কাগজ পড়তে হবে। তো ওই কাজটা করতে করতে আমি এই যে রিসার্চ, আচ্ছা একটা করতে গেলে কি করে কি করতে হয়, অ্যান্ড আই স্টার্টেড গোয়িং ইনটু দ্যাট ওয়ার্ল্ড। আমি এটা একটা জায়গা। আর তখন দেখছি, এখনও যেটা আমি বলি যে আই থট আই হ্যাড আ বাঞ্চ অফ ইউজলেস স্কিলস, যেটা এখন লোকে আর পেইং মি ফর দোজ স্কিলস, রাইট? তো আমি বলছি না যে সেই স্কিলসগুলো খুব ইম্পর্টেন্ট স্কিলস, আমি বলছি না সেটা। আমি বলছি এই মুহূর্তে মার্কেট আমাকে দিচ্ছে, তার জন্য টাকা আমি জানি না কবে দেবে, আবার যতদিন দিচ্ছে ততদিনে গুছিয়ে গাছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো ওই সময় থেকে আমার মনে হতে শুরু করলো যে আচ্ছা হয়তো এই কাজটাই করব। 2011-12 ওই সময়টা থেকে যে হ্যাঁ এটা ভালো তো লাগছে, লোকেও প্রশংসা করছে, আর একটা অ্যাডিউলেশন তো আছেই পারফরমেন্সের, সাংঘাতিক রকমের ভ্যালিডেশন, ডোপামিন হিট আছে। তো তাহলে ঠিক আছে, এটাই করতে পারা যায়। তারপরে 1-1 আবার সার্ভাইভ করা, এক্সপ্লোর করা। অভিনয় করবোটা ওয়াজ দ্য ফার্স্ট কনসিয়াস ডিসিশন ইন মাই লাইফ, ক্যারিয়ার চয়েস ওয়াইজ। সেই সময় মাই এক্স পার্টনার, মাই এক্স ওয়াইফ,
শি ওয়াজ ভেরি ভেরি সাপোর্টিভ, মানে জাস্ট লাইক আ পার্টনার। আমিও হলে তাই করতাম, মানে ইরেসপেক্টিভ অফ দেয়ার বায়োলজিক্যাল সেক্স আর কি। শি ওয়াজ ভেরি সাপোর্টিভ অ্যান্ড আমাকে চাকরি ছাড়তে হতো। I have my family's responsibilities. She has her family's responsibilities. But since she had a stable job, it's like, you do it. I am in the job I want to be. So give yourself that time. সেইটা একটা কনসিয়াস ডিসিশন ছিল, কিন্তু তারপরেও যেরমভাবে লেগে গেছে সেটা কেউ প্ল্যান করে যেতে হয় না, বিকজ আই হ্যাড নো ব্যাকগ্রাউন্ড ইন এনিথিং। ঠিক ঠিক। আই এম জাস্ট লাকি দ্যাট ওয়ে। বাট এই যে ধরো তুমি এক্ষুনি বলে তোমার আই হ্যাভ নো ব্যাকগ্রাউন্ড, তো সেইটা তুমি কিভাবে নিজেকে ডেভেলপ করলে? মানে তো অ্যাক্টিং এর ওটা তো একটা অন্য দিক, ঠিক আছে? তো এবার ধরো কেউ খুব ছোটবেলা থেকে থিয়েটার করেছে বা সেখান থেকে তারপর সে আস্তে 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 গেছে, বা কেউ হয়তো কোথাও কিছু ট্রেন্ড হয়েছে, কোনো ওয়ার্কশপ করেছে। তোমার ক্ষেত্রে সেটা তুমি তোমার কাজটাকেই তুমি কি সেই ভিতর থেকে ট্রেন্ড হতে শুরু করেছিলে কাজের জায়গাটা থেকেই? আমার মনে হয় একটা তো সুবিধা, ক্যামেরার ক্ষেত্রে স্বাভাবিক, যেহেতু অ্যাঙ্কারিং করতে শুরু করছে তোমার ক্যামেরার কনসিয়াসনেসটা কেটে গেছে। ঠিক ঠিক। আর প্রত্যেকের সব সময় সবাইকে সব পুকুরে ফেলে দিলে সাঁতার না জানলে নাও কেটে উঠতে পারে। সৌভাগ্যবশত প্রফেশনাল জায়গায় মোটামুটি যেই পুকুরে আমাকে ঝাঁপ দিতে হয়েছে, আমি একটা লেভেল অফ রেসপন্স বা নিজের মতো সাঁতারের মেকানিজম তৈরি করতে পেরেছি। আমি যেই কারণে বলি যে আই ডোন্ট টেক মাই সেলফ টু সিরিয়াসলি অ্যাজ আ পারফর্মার, ক্রিয়েটর, হোয়াটএভার ক্রিয়েটিভ পার্সোনালিটি, ইজ বিকজ মানে কি কোন সূত্রে আমি তো ফর্মাল স্ট্রাকচারের মাধ্যমে কোনোদিন সেটা নিয়ে যে এফার্টটা দেয়, একজন ডাক্তার যে ডাক্তারি পড়ছে সে তো 5টা বছর সময় দিচ্ছে পুরো। হ্যাঁ, আমি সময় দিয়েছি, কিন্তু সেই পুরো সময়টা জুড়ে তো আমার একটা জেনুইন কনসার্ন থেকেছে যে আমাকে রোজগার করতে হবে, আমাকে সার্ভাইভ করতে হবে। আমি কি তার পরবর্তীকালে অভিনেতা হিসেবে কিছু কিছু জায়গায় এমন কিছু চয়েস বা চুজ করিনি যে যেখানে রোজগার একটু কম হতে পারে, কিন্তু আমি যেটা করতে চাই না সেটা করিনি। এখনো পর্যন্ত সেটা করেছি, সবসময় করতে পারবো। ইনফ্যাক্ট এই মুহূর্তে আই এম ইন নিড অফ মানি, সো আই মাইট জাস্ট ডু আ ফিউ আদার থিংস অ্যাজ ওয়েল। আমি পলিটিক্যাল পার্টি জয়েন করার কথা বলছি না, ডিসক্লেমার। ডিসক্লেমার। এই মাধ্যমেই আর কি যা করতে পারি আমি, পেইং অল মাই ট্যাক্সেস, যা করতে পারি আমি সেইরকমভাবে। কিন্তু আমি মানে সেইটা অনুযায়ী আমি জীবনযাপনও করার চেষ্টা করেছি। আই ড্রাইভ আ সেকেন্ড হ্যান্ড i10, তো আই ডোন্ট মাইন্ড দ্যাট। আমি ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে রাখতে চাই, কিন্তু আমার জেনুইনলি তো আই হ্যাভ টু চুজ। আমি লং টার্ম সাস্টেনেন্স আমার কাছে বেশি জরুরি। আমি আজকে ওখানে চলে গেলাম, আমি জানি আমরা খুব আনশিওর একটা প্রফেশনে থাকি, সমস্ত কিছু আমি কিন্তু ইট ইজ মাই প্রফেশন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ মাই জব। তুমি নিজে শিক্ষকতা করো, শিক্ষকতা করাতে তোমার যে আনন্দটা, যে ভাগ করে নিতে পারলে, যেটা আমি বুঝলাম, তারপরে যখন ওখান থেকে দৈনন্দিনটা রোজগার হয়, একটা সময় যেদিনকে তোমার ইচ্ছে করছে না তা সত্ত্বেও তোমার করতে হয়, তাহলে আর্টস অ্যান্ড ক্রাফটস অ্যান্ড কমিউনিকেশন হ্যাজ টু বি অথেন্টিক। কিন্তু অথেন্টিক নয় সেদিনকে। You're putting up something, you're putting up with it. So it's your job. তো আমি ওভার রোম্যান্টিসিজম ফেজ অফ হোয়াট আই ডু অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট, ওই ফেজটা আমার মনে হয় আমি কাটিয়ে উঠেছি। নট টু সে আই ফাইন আর্ট মিনিংলেস অর সামথিং লাইক দ্যাট। মেবি একটা সরি বারবার জিনিসপত্র এখান থেকে রোলার তো আসলে। তো হ্যাঁ, আমি খুব একটা করতে গিয়ে শিখি, মানে আচ্ছা এটা করতে হবে, এটা করতে পারছি। অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও মানে অ্যাক্টিং যে আমি করতে চাই, আমরা যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি আছি তাই এটা প্লেন যাচ্ছে, তো প্লেন যাচ্ছে, এই সাউন্ডটা আমাদের হাতে নেই, কিচ্ছু করার নেই, আমরা প্লেনকে আটকাতে পারবো না। হ্যাঁ প্লিজ। তো ওই আমি যে 2000 মানে যখন টিভি চাকরিটা ছাড়ি, তখনও তার সাথে টিভি, তখন নন ফিকশন টিভি করছি। ইনফ্যাক্ট ফিকশন টিভিতে আমি ডিরেক্টোরিয়াল টিমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি, প্রোমো শুট করানোর মেগা সিরিয়ালের সেই সময়টাতে, রেডিও চাকরিটা জয়েন করার আগে। সেই সময় অ্যামেচার থিয়েটার বা ইউথ থিয়েটার বলা হতো সেই সময়, আমি কিছুটা করেছি মানে ওই থিয়েটার কর্মী হিসেবে নয়, মানে জাস্ট তুমি এক্সপ্লোর করছি। হ্যাঁ, এক্সপ্লোর করতে ওইটা বছর দেড়েক মতো করার পরে একটা পার্টিকুলার আমার এই যে আমি অ্যাক্টিং করবো কি প্রফেশনালি ফর এ লিভিং,
এই যদি ইফ আই হ্যাভ টু হুম। পিন পয়েন্ট যে এইটা কবে হয়েছে, 2016 ডিসেম্বর পুনেতে কথাযাত্রা ফেস্টিভ্যাল বলে একটা কালচারাল ফেস্টিভ্যাল হয়। সেখানে একটি নাটক, যে নাটকটার নাম ডিয়ার আর্থ হোপ ইউর কিপিং ওয়েল, যেটা রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা এবং তার দ্বারা ইন্সপায়ার্ড জাহিদা হিনার কুমকুম ঠিক ঠিক হ্যায় বলে একটা লেখা, সেই দুটোকে কম্বাইন করে স্ক্রিপ্ট দেবারতী চক্রবর্তীর, সিনোগ্রাফি ও দেবারতী চক্রবর্তী, ডিরেকশন দেবাশিস সেন শর্মা, নিকিদা। সেইখানে আমি একটি রোল করি। সেটা সেই শোটার সেই নাটকটা 9th প্রোডাকশন ছিল আমার। সেদিনকে খুব পুনেতে গেছি, তখন আমি রেডিও চাকরিতে সবাই জয়েন করেছি, আমি সেদিন পুনেতে গেছি তার আগের দিনকে। ফর নো রিজন সেদিনকে সকালবেলা থেকে আমার অসম্ভব অ্যাসিডিটি হয়ে মানে ডাবল ডিজিটে বমি এবং পটি হয়ে গেছে। যখন আমি ব্যাক স্টেজে গেছি, ওখানে ওরা যেই অডিটোরিয়ামটায় পারফরমেন্স, ওরা যারা যারা আমার সাথে গেছে, সহকর্মীরা, বন্ধুরা, তারা ভাবছে যে আমাকে কি হসপিটালাইজ করতে হবে ফর ডিহাইড্রেশন। অ্যান্ড আই সেড নো। আমার সাংঘাতিক আর ড্রামাটিক ব্যাপার আসলো যে এইটাই তো শিল্প, এরকম এখানেই তো আমাকে কিছু মরতে মরতে, যদিও আমি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড মাচ অফ দ্য ক্রাফট অফ অ্যাক্টিং, মানে এই অ্যাপ্লিকেশন লেভেলে আমি তখনও পর্যন্ত আমার মতে ততটা বুঝে উঠতে, আমি যে এখন বিশাল বুঝে গেছি সেটা নয়, না সেটা নয়, কিন্তু আমি তখনও মানে করতে পারছি না ব্যাপারটা, ফোড়নটা ঠিক হচ্ছে না আমার মতে, ফিলও হচ্ছে না ভেতর থেকে, করতে চাই কিন্তু হচ্ছে না। সেদিনকে মনে লাগছে আমি একটা তালিবান কিশোর এর ভূমিকা পালন করছি, এমনিতেই বিধ্বস্ত গল্পের মধ্যে, তো আমি বিধ্বস্ত। শুধু আমি বলে রেখেছিলাম আমার সহ অভিনেতাদের যে যদি if you smell something bad, understand I have shat myself. If I'm not stopping, don't just stop. এইটা বলে করতে গেছিলাম। করে আমি সেই দিনকে while performing something felt right. Not because শরীর খারাপ ছিল বা কিছু, আচ্ছা but in the it's inside a resonance, consciousness যেরকম ফিজিক্স দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবে না, something felt right. তারপর থেকে আমি ভাবতে শুরু করি, কারণ তারও 2 বছর বাদে প্রায় আমি চাকরি ছেড়েছি রেডিওর, আচ্ছা যে আচ্ছা আমি একটা বাড়িতে থাকি যে বাড়িটা আমার পছন্দের, আমি এতদিন এটা আমার বেডরুম ছিল যেটা আমার ভালো লাগে, আরেকটা ঘর দেখতে পাচ্ছি, এইটাকে যদি আমি, যেটা আমার বেডরুম ছিল সেটা আমার সিটিং রুম বা ড্রয়িং রুম করে ওইটাকে কি বেডরুম করলে বেটার লাগবে আমার, এই প্রশ্নটা ইন দ্য কেস অফ অ্যাক্টিং তখন এই প্রথম সিরিয়াসলি দানা বাঁধতে শুরু করি। আচ্ছা তার আগে আই হ্যাড নেভার থট আইড বি আ প্রফেশনাল অ্যাক্টর। ওকে, আমরা একটা কাজ করি, এই তুমি অ্যাক্টিং এর জায়গাটাতে আমার ঢুকলে, এবার তোমার কাজ নিয়ে আমরা কথা বলবো, তো Correct. আমরা মনে হয় হাঁটতে হাঁটতে কথা বলি, সেটা Absolutely. সেটা বেটার, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এইখানটাতে কি তাহলে কেটে দে নাকি, আমরা হ্যাঁ। আমরা একটু হাঁটতে হাঁটতে বা একটু কথা হ্যাঁ। বলি, সেটা ঠিক আছে, তাহলে কি করি অর্চন, এটা দিবি? কাট কাট। তো কি নিয়ে কথা বলছিলাম আমরা, বেশ ওই তোমার অভিনয়ের যে জায়গাটা থেকে, তাই তো? যে যবে থেকে মনে হতে শুরু করলো যে হ্যাঁ, হয়তো হ্যাঁ, হ্যাঁ। ওই ঘরটা ঠিক 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 ঠিক। অ্যাঙ্কারিং এর জায়গায় অভিনয়টা মেইন গিগ করা যায় কিনা। তো তোমার প্রথম কাজ কি ছিল? মানে আমি বলছি না যে খুব প্রফেশনাল জায়গাতে, মানে তুমি মানে ধরো একটা বন্ধু বান্ধবদের সাথে এমএসআরডি, মানে প্রথম কাজ তোমার সেই হিসেবে, অভিনেতা হিসেবে অভিনেতা হিসেবে, হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাক্টর। অন ক্যামেরা 2014 শেষ 15 শুরুতে, হুম, তখন তাজুদা, দেবপ্রতিম দাস হ্যাঁ হ্যাঁ রাইটার, হ্যাঁ, তাজুদা তারাতে একটি অনুষ্ঠান হোস্ট করতেন, গানভাসী লাইভ বলে। সেই আচ্ছা, প্রোগ্রামের প্রডিউসার ছিলেন নিপাদি। হুম, নিপাদি একদিন অসুস্থ ছিলেন, না বাড়িতে একটা এমার্জেন্সি ছিল, হুম, এখানে দাঁড়াই, হ্যাঁ, হ্যাঁ, নিপাদি আসতে পারেনি, তো আই হ্যাড বিকাম আ প্রোগ্রাম প্রডিউসার বাই দেন অ্যাজ ওয়েল। আচ্ছা, তো তাই জন্য নিপাদি রেডি করে রেখেছিল তাজুদাকে কী কী বলতে হবে স্ক্রিপ্ট হুম, হুম, নিয়ে, আমি প্রোগ্রামটা প্রডিউস, মানে জাস্ট শুটিংটা প্রডিউস করে দেওয়ার জন্য। এবার মাঝে সাঝে আমাকে কেউ কোনো প্রডিউসার, সিনিয়র প্রডিউসার অ্যাকশন থাকলে বলতো আমাকে করতে দাও, আচ্ছা, করে করা। তো তাজুদা মানে আমাকে, আমার তখন আই এম 2011-22 বছর বয়স, 23 বছর বয়স, হুম, হুম, তো সবাই খুব স্নেহ করতো, ইয়ে করতো। তো তাজুদা আমাকে একদিন বললো যে, তাজুদা তখন ব্যোমকেশ টিভিতে হতো, গৌরব, গৌরব দা রিধিমা দি, Correct. হ্যাঁ, হ্যাঁ, যেটা করতো ঠিক ঠিক, এটিভিতে। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওয়ান্স অ্যাগেন আই ওয়াজ জাস্ট আ কনজিউমার, হুম, ভেরি ইন্টারেস্টেড কনজিউমার, ইন্টেন্স কনজিউমার, কিন্তু আমি কোনোদিন অ্যাক্টিং করবো ভাবি আচ্ছা, প্রফেশনালি।
তো তাজুদা তখন বললো যে ব্যোমকেশ লিখতে লিখতে এই অগ্নিবাণ বলে যে ব্যোমকেশের গল্পটা আছে, অগ্নিবাণ, হ্যাঁ তো ওরা তো একটা গল্প মোটামুটি 3টে এপিসোড ধরে চলতো। ওরকম। তো অগ্নিবাণ গল্পটায় নন্টুর যে চরিত্রটা, মানে যে মেয়েটি মারা যায় আচ্ছা, তার যে দাদার চরিত্রটা, সায়েন্টিস্টের ছেলে, রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা একদিন ফোন করে বলে এটা তুই করবি। তো আমি বললাম তাজুদা মানে আমি তো কিছু আমি জানি না। বলে করবি, তুই ঠিক পারবি। বাই দ্যাট টাইম যেহেতু লোকজন অলরেডি আমাকে বলতে শুরু করেছে যে আমার ক্যামেরাতে এ করা ভালো, আর আমি নিউজ লং টার্মে করবো কিনা জানতাম না, বাট অ্যাঙ্কারিং করছি, অ্যাঙ্কারিংই করবো হয়তো, আর অত অত লং টার্ম প্ল্যান করিনি, মানে আই ওয়াজ সার্ভাইভিং মোর। কিন্তু সেই সময় ইনফ্যাক্ট তাজুদা ওটা বলাতে তখন আমি গিয়ে ওই 3টে এপিসোডের জন্য, এবং ওইখানে গল্প অনুযায়ী যেহেতু এটা মেগা ফরম্যাটে ছিল, নন্টুর চরিত্রটা উপসংহারেও ঢুকে গেছিল একটু আর কি। তো ওই কতদিনে 8 দিন মতো আমি গিয়ে শ্যুট করেছিলাম। তো অফিস থেকে যেত, আমাকে যাওয়া, অফিস থেকে হ্যাঁ তুই যা 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 যা, তাজু তারা তো আছে, মানে তারা অফিস মানে সিনিয়ররা অলমোস্ট লাইক ফ্যামিলি ফর মি, যারা অভিভাবক আর কি, হ্যাঁ বল যা, তুমি বলছিলে ওখানে হ্যাঁ, বসে বসে, যা ট্রাই কর, হ্যাঁ ছুটি আমরা ম্যানেজ করে নেবো, এই দিনকে তুই এসে শুরুতে ছুটি সব জায়গায়। আমি যেহেতু আমি একটা ওই সময়টা যেটা বলছেন ছুটি ছাড়া, সেই সময় আমি তারা নিউজ এবং মিউজিকের জন্য মিলিয়ে মাসে 5টা প্রোগ্রাম মিলিয়ে, আলাদা আলাদা প্রোগ্রাম মিলিয়ে অ্যাজ অ্যান অ্যাঙ্কার, জাস্ট আমি কো প্রোডাকশনের কথা বলছি না, অ্যাজ এন জাস্ট অ্যাজ অ্যান অ্যাঙ্কার 5টা প্রোগ্রাম মিলিয়ে এক মাসে 64টা ফ্রেশ এপিসোড যেত, ফ্রেশ এপিসোড। ওকে, রাইট, মানে নিউজ ছাড়া প্রোগ্রামিংয়ের মোটামুটি যা আছে, যা একটু ইউথকে কানেক্ট করতে পারে, সব আমি অ্যাঙ্কারিং করছি। নট বিকজ আই ওয়াজ ব্রিলিয়েন্ট, বিকজ আর কেউ ছিল না, আচ্ছা। আর আমি ইংরেজি বাংলা দুটোই বলতে পারি, তো তো সেটাকেই জাস্ট ওরা আর আমাকে ওরা কাজে মানে ইউটিলাইজ করেছে, এবং সেটাতে আমি সুযোগও পেয়েছি কাজ শেখার। একটা রিসোর্সের অভাব থাকলে তো, যেই কারণে এখন যখন নন ফিকশন মুম্বাইতে কাজ করতে গিয়ে দেখি, তখন মনে হয় যে ভাই এখানে তো রিসোর্স নষ্ট হচ্ছে অলমোস্ট, মানে এর 1/4 আমরা এটা প্রডিউস করতে পারবো, কিন্তু এর 1/20 তো আমরা পাই না। তো যাই হোক, তোমার তখন ওই গিয়ে করেছিলাম, খুব খারাপ অ্যাক্টিং করেছিলাম। গোপাল চক্রবর্তী বলে একজন ডিরেক্টর ছিলেন, গৌরব ছিল, রিধিমা ছিল। গৌরব অ্যান্ড রিধিমা ভেরি নাইস। গৌরবের সাথে রিসেন্টলি আমি খুঁজেছি তোকে রাত বেরাতে করলাম আর্টম্যানসের জন্য। গৌরব ইজ আ ভেরি নাইস পার্সন, ভেরি নাইস গাই। সৌগত বলে একজন অভিনেতা ছিল, অজিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো এমনি নাইস ছাড়া, মানে অন হাউ টু অ্যাক্ট, হাউ টু গো অ্যাবাউট ইন ফ্রন্ট অফ ক্যামেরা অ্যাজ অ্যান অ্যাক্টর, খুব একটা গাইডেন্স এবং মেগা ওই সময় দেওয়ারও ইয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, অল্প 2-একটা সিন ছিল এবং খুব খারাপ ছিলাম আমি, মানে সেটা যিনি এপিসোড আছে আমার তখনও পর্যন্ত, আমার পৈতৃক যেই একটা ফ্যামিলি হাউস আছে ফুলবাগানে, তো আমি আর আমার বোন, মাই ফার্স্ট কাজিন, আমরা রাত্রিবেলা, আমি অফিস থেকে ফিরে বেড়া থেকে ফিরে দেখছি, এবং একটা জায়গা আছে যে যেখানে ব্যোমকেশ এবং অজিত নন্টুকে বলছে যে তোমার বাবাই হয়তো তোমার বোনের মৃত্যুর জন্য দায়ী। তো রিয়াক্ট করার কথা যে বাবা না, মানে ও শকড হয়ে গেছে, আর কাঁদতে কাঁদতে বাবা না, তারাই কাঁদতে কাঁদতে এসছে। কিন্তু এবার আমি বাবা না এমন ফানি করেছি, মানে আমি আর বোন হাসতে হাসতে একে অপরের দিকে তাকাচ্ছি, বোন ফার্স্ট আমার দিকে তাকিয়ে কি হাসা যাবে না, ওকে খুব বেশি অ্যাটাচ হয়ে গেছে বিষয়টার সাথে। তো এরকম মজার জিনিস। তারপরে 2015-তে যখন আমি ওই চায় পানি মিকিদার দলটার সাথে থিয়েটার গল্প করতে শুরু করি, প্লাস কলকাতার রমরমার সাথে 1-2টো কাজ করেছিলাম, আচ্ছা আচ্ছা, সহজের সাথে পরেও আমি করেছি, অনুভবদের গ্রুপটা, যারা ওই মানে হিপোক্রেটস, ফোর্থ বেল, সব ওই সময় ইউথ থিয়েটার বলতে যেটা ইয়ে হচ্ছিল। আমি ক্যামেরাতে আবার 2015 সালে উড়ান বলে ঋতজিৎ রায়চৌধুরী লেখা এবং ডিরেক্ট করা একটা শর্ট ফিল্ম, যেটা দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল দিল্লিতে হয়, সেটার জন্য সিলেক্টেড হয়েছিল। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 2016টাতে অফিসিয়াল স্ক্রিনিং হিসেবে শর্ট ফিল্ম সেগমেন্টে সিলেক্টেড হয়েছিল, উইচ ইজ ঋতজিৎ সে, ইটস ভেরি নাইস শর্ট ফিল্ম, কিন্তু ওটা তারপরে কোনো প্ল্যাটফর্মে আপলোড করা হয়নি। উড়ান ছবিটার নাম, 4.5 মিনিটের ছবি ছিল। 4.5 মিনিট? হ্যাঁ, 4.5 না 5.5 মিনিটের ছবি ছিল। আর তারপরে আর ওই স্টেজে কয়েকটা করছিলাম টুকিটাকি অভিনয়, তাছাড়া তাও আই ওয়াজ ফিলিং বাবা না না হলেও নট রিয়েলি ফ্লোই, মানে এই যে আমি তোমার সাথে এখন কথা বলছি যে আমি ফ্লোতে, আই এম কনফিডেন্ট অ্যাবাউট হোয়াট আই এম টকিং অ্যাবাউট,
বা আমি কনফিডেন্টলি কথা বলতে পারছি, সেইটা অ্যাজ অ্যান অ্যাক্টর আই ডিড নট ফিল, আই ওয়াজ মোর স্টিফ, আই ওয়াজ লাইক ওইটা এরমভাবে পারফর্ম করতে হবে, এরমভাবে পারফর্ম করতে আর হবে। ওই চন্দ্রিলদার যে কাজটা মানে যেটা ওইটা তোমার, is my প্রায় কাফকা, ফার্স্ট প্রফেশনাল জব অ্যাজ অ্যান অ্যাক্টিং, দ্যাটস মাই ডেবিউ ওরমভাবে। এবং সেটা করার পর কি তথাকথিত। তোমার তোমার লোকজন তোমাকে রেকগনাইজ হ্যাঁ করে হ্যাঁ, সেটা? হ্যাঁ, সেটা করার পরে তার আগে একটা রেকগনিশন আমি যখন তারাতে টেক আ ব্রেক লাইভ অ্যাঙ্কারিং করতাম সেটার হ্যাঁ, জন্য হ্যাঁ। একটা ছিল, রেডিওর জন্য একটু কিছুটা হয়েছিল, হুম, হুম, তারপরে স্পিকিং অফ সিনেমা বলে তুমি যে ঠিক ঠিক সিরিজগুলো, ঠিক ঠিক। এইগুলোর জন্য হালকা হালকা একটা রেকগনাইজড পারফর্মার অ্যাঙ্কার হিসেবে একটা জায়গা ইন্ডাস্ট্রিতে, মানে অ্যাজ আ ইয়াং অ্যাঙ্কার তৈরি হয়েছে, হুম। রোজগার করতে পারি, বেঁচে খেয়ে থাকতে পারি কলকাতা শহরে। কিন্তু চন্দ্রিলদার ওটা হয় আমি রেডিও চাকরিটা ছাড়ার পরে, চন্দ্রিলদার সাথে ইনফ্যাক্ট যোগাযোগ হয় আমার রেডিও চাকরি করায়, আচ্ছা, ফানি আচ্ছা। স্টোরি। যদিও আই এম শিওর আমি অন্য কোনো ফিল্মের প্রমোশনের জন্য কোনো ইন্টারভিউ করতে গিয়ে গল্পটা বলেছি, বাট যেহেতু আমি খুব ইনসিগনিফিকেন্ট, আই এম শিওর লোকের মনে নেই, তো আরেকবার আমি গল্পটা বলে দিতে পারি। চন্দ্রিলদার সাথে আমার 2017-তে যখন আমি রেডিওতে চাকরি করি, আলাপ হয় ইন্টারভিউ করার মাধ্যমে হুম। চন্দ্রিলদাকে। ওদের একটা পুজোর একটা কোনো ব্র্যান্ডের অ্যাড ক্যাম্পেইনে, অ্যাড ক্যাম্পেইনটা পুরোটা এবং জিঙ্গলটা ওরা গান বানিয়েছিল হুম। চন্দ্রবিন্দু। তো চন্দ্রিলদা এবং অনিন্দদা বা চন্দ্রিলদা এবং উপলদা, চন্দ্রিলদার উপলদা আচ্ছা। এসেছিল রেডিও, আমি ইশক এফএমে তখন 104.8 ওখানে ইন্টারভিউ দিতে। তো আমি ইন্টারভিউ করেছি, তা চন্দ্রিলদা আসছে, এমনিতেই আর এক্সাইটেড, লাইক আমাদের জেনারেশন চন্দ্রিলদা তো পুরো। এবার ওই ফোর্থ ফ্লোরে অফিস ছিল, তো গেস্ট আসলে যে যার ইন্টারভিউ দায়িত্ব কার্টস হিসেবে সে নিচ পর্যন্ত ছাড়তে যাচ্ছে। তো লিফট থেকে নিচে যখন নেমেছি, চন্দ্রিলদা আমাকে এমনি হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি অভিনয় করো? তো আমি ততদিনে ওই অ্যামেচার থিয়েটার ওইটুকুনি হ্যাঁ। করছি, আলাম হ্যাঁ মানে করি। বললো তোমার নম্বরটা পাওয়া যাবে? দেখো চন্দ্রিল ভট্টাচার্য নম্বর চাইছে, আমি লাইক কেন- হ্যাঁ মানে নম্বর কি, মানে হোয়াট ইউ ওয়ান্ট, মাই অ্যাড্রেস এভরিথিং, দিয়ে দিলাম। তারপরে 2018-তে, এক বছর বাদে, পুজোর ঠিক আশেপাশে, পুজোর আগে, হি কলস মি, আমার মনে আছে, and যে আমি একটা ছবি বানাচ্ছি, তুমি অডিশন দিতে ইচ্ছুক হবে? আমি বললাম হ্যাঁ মানে একদম। বলে তাহলে এইখানে চলে এসো, বুম্বাদার বাড়িতে, প্রসেনজিৎ চ্যাটার্জি বাড়িতে, দ্যাট সেন্ট ফিল্ম ওয়াজ সাপোজ টু বি প্রডিউসড বাই এন আইডিয়াস। হুম, তো এখানে হচ্ছে এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি, চলে এসো এই দিনকে, শনিবার অফিস আছে না, সেদিনকে নেই, শনিবার সকালবেলা আসতে পারবো। শনিবার সকালবেলা গেছি, গিয়ে চন্দ্রিলদার অডিশনিং ইজ নট লাইক স্ক্রিপ্ট নিয়ে পুরো পারফর্ম করে দেখাতে হয়, হি গিভস ইউ স্ক্রিপ্ট, একটা লেখা মতো থাকে, সেটা তুমি পড়ে নেবে, নিয়ে ক্যামেরাতে বলবি, জাস্ট ওই লেখাটাই পড়ে ওই স্ক্যানিংটা শুনেই আমার ওইটুকুনি অডিশন নিয়েছিল। নিয়ে অ্যারাউন্ড 7 days লেটার চন্দ্রিলদা কলস মি। আমি তখন একটা ইশকের হয়ে আরজিকরে সম্ভবত একটা জক প্রেজেন্স দিতে গেছি, আচ্ছা। সাথে কোনো ডিল হয়েছে। আমাদের দরকার দেখি চন্দ্রিল ভট্টাচার্য কলিং, আমি বসেছিলাম, আমি অডিটোরিয়ামের বাইরে, হ্যাঁ চন্দ্রিলদা। তো চন্দ্রিলদা আমাকে বললো যে একটা সমস্যা হয়েছে। তো আমি এমনিতেই কিছু এক্সপেক্ট করছিলাম না, বললাম হ্যাঁ হ্যাঁ চন্দ্রিলদা কি? বলছে না, সেটা হচ্ছে যেই পার্টটার জন্যে, এই মুখ্য চরিত্রটার জন্যই তোমাকে আমি ভেবেছিলাম, সেটার জন্য তোমাকে একটু বেশি সুন্দর দেখতে হয়ে গেছে। তো অ্যান্ড আই এম লাইক আচ্ছা তুমি আমার মানে ইজ দ্যাট আ কমপ্লিমেন্ট অর ইজ দ্যাট আ নাইস ওয়ে অফ রিজেক্টিং সামওয়ান, লাইক ইফ যদি আমি ধরে নিই যে আমি সুন্দর দেখতে হই, তাহলে তো সেটা প্রবলেম হওয়ার কথা না, বিশেষ করে সিনেমায় মুখ্য চরিত্রের জন্য কেন, মানে এখানে তো একটা যদি না, glamorous হ্যাঁ world, ওয়ার্ল্ড গ্ল্যামারাস ওয়ার্ল্ড, কিন্তু দেন অ্যাগেন অবভিয়াসলি কিছু কিছু চরিত্রের জন্য তথাকথিত মানে গ্ল্যামারাস সেটা- লোকেদেরও হ্যাঁ, 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 একদম। আনগ্ল্যামারাইজড হতে হয়। তো বললো যে একদমই হবে না, তুমি যদি একটা পার্শ্ব চরিত্র তোমায় করতে দিই, তুমি কি খুব, তোমার ইগো হার্ট হবে? আমি বললাম, না না মানে ওটাই ইউ সেইং, গেলাম হ্যাঁ করবো। ঠিক আছে তাহলে অমুক দিনে এই অ্যাড্রেসে চলে এসো। সেটা চন্দ্রিলদার দেশপ্রিয় পার্কের বাড়িটা না, অন্য ফ্ল্যাট ছিল, অন্য একটা জায়গায়। এসো, 3টে বন্ধুর পার্ট আছে, সেইটা হিরোর 3টে খুব বন্ধু, 4টে বন্ধুর পার্ট আছে তার মধ্যে। বললাম আচ্ছা, গেছি, স্ক্রিপ্ট দিয়েছে, আমি গেছিলাম, অয়ন বলে একজন গেছিল, অয়ন ইজ কারেন্টলি দ্য কো প্রডিউসার অফ মেড ইন কলকাতা, মৈনাকদার যে ছবিটা আমি করতে যাচ্ছি, রাইট, আমাদের ঋত্বিক আর অপুদার মেয়ের যেই ছবিটা বের হলো, মন মানে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাহুল মুখার্জির ছবিটা, সৌম্যদাও বোধহয়, সৌম্য সৌম্যদাও ওটাতে আছে, মেড ইন কলকাতাতে সৌম্য আছে, সৌম্যদা আছে। অয়ন ওয়াজ দেয়ার অ্যাজ অ্যানাদার, একটা কার্তিকে বলে আরেকজন অ্যাক্টর, ইংলিশ থিয়েটারে অনেকদিন কাজ করছে কলকাতা শহরে, সেটা আমি পরে জানতে পেরেছি। হুম। আরেকজনে আসার কথা ছিল, সে আসেনি, সে আসছে না,
সময় হয়ে গেছে। আচ্ছা। তো এবার আমরা বললাম একটা রিডিং শুরু করি, তো পড়ছি। তো চন্দ্রিল্লাই অন্যজনের কিউটা দিচ্ছিল একটা জায়গায়, চন্দ্রিল্লা শুনতে শুনতে আমিও বুঝতে পেরেছি, তো লাইনটা চলে এসছে, তো অন্যজনের কিউটা আমি পড়ে দিয়েছি কয়েকটা। আচ্ছা। তো পরেরগুলো আমি পড়ে দিয়েছি, চন্দ্রিল্লা থামায়নি আমাকে। তারপরে বললো যে ওই লাইনগুলো যে তোমার করে দিই তুমি করে নিতে পারবে? আমি বললাম, হ্যাঁ। বললো ঠিক আছে, তাহলে 4 জন বন্ধু না 3 জন বন্ধু, ঠিক আছে আমরা এই অক্টোবর নভেম্বর নাগাদ শ্যুট করবো। তার আগে চন্দ্রবিন্দু ট্যুর আছে ইউএস, সম্ভবত ইউএস ছিল, তো এসে তোমাদেরকে ডেটে সব জানাবো। ঠিক আছে। তারপরে আর চন্দ্রিল্লা ফোন করেনি, তো আমি বুঝতে পারলাম হয়তো প্রজেক্টটা শেলফড হয়ে গেছে। 2018 ততদিনে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এইটা যখন হচ্ছে 2018 জুলাই নাগাদ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে চাকরিটা আমি ছাড়বো, বেলা সত্যি। আর মাত্র কয়েকটা মাস ব্যাস, এবং কয়েকটা মাস আমার প্রয়োজন ছিল। আমি ওদের 1 মাসের নোটিস দিতে হয়, আমি 6 মাসের নোটিস দিয়েছিলাম, আচ্ছা। বিকজ আই নিডেড টু প্রিপেয়ার মাই সেলফ এজ ওয়েল। প্লাস মির্চি নেটওয়ার্ক তখন ইশকে রিক্রুট করে, আই ওয়াজ রিক্রুটেড বাই মির্চি ফর ইশক। দে ওয়ার পিটিং মি অ্যাজ দ্য প্রাইমারি জক, ওদের সমস্ত কিছু দে হ্যাড ইনভেস্টেড ইন মি অ্যাজ ওয়েল। তো টু ফাইন্ড আ প্রাইমারি ফেস কাম ভয়েস অ্যাগেন, আমি ওদেরকে যথেষ্ট, আমি হাউসের সাথে সম্পর্ক খারাপ করতে চাই। তো কিন্তু যে যদি আমি নিজের জন্য জানি 6 মাস ইজ দ্য লাস্ট, তাহলে আমার এখন যে অসুবিধাটা হচ্ছে সেটা হবে না। আমি জানি এটা ফাইনাইট এন্ডিং আছে, তুমি যদি তীর দেখতে পাও তখন লাস্ট বিটটা দম না থাকলেও সাঁতরানোর একটা থাকে না। ঠিক ঠিক ঠিক। তো ঠিক আছে নিয়ে আমি তখন চাকরি ছেড়েছি। আরও 2 মাস ওরা জাস্ট ইভিনিং শোটা আমাকে বলেছিল এসে জাস্ট অ্যাঙ্কারিং করে দিতে, ওইটা এক্সটেন্ড করে 2019 ফেব্রুয়ারি পরে মাই ফার্স্ট প্ল্যান ওয়াজ জাস্ট টু হ্যাভ চিল অ্যান্ড পিৎজা অ্যান্ড নেটফ্লিক্স, ঠিক আছে 3 মাস। এবং আমি ভাববো যে আচ্ছা এই তো আমি প্রথম কনসিয়াস ডিসিশন নিচ্ছি ক্যারিয়ার নিয়ে, আমি কি এইটা নিয়ে এখন দৈনন্দিন চাকরি, দৈনিক মাধ্যমে চাকরি হিসেবে বোর্ড হয়ে গেছি বলে তাই জন্য করছি, না এটা আমি করতে পারতাম নাকি এটা নিয়ে কদিন বাদে এরকম। আই ওয়াজ অলমোস্ট 30 ইয়ার্স ওল্ড, তখন 29.5 ইয়ার্স ওল্ড। তো আমি চিল করছি, তখন একটা নাটক আরও করেছিলাম, মেলানকলি প্লে বলে, সারা রুলের একটা চেম্বার প্লে করেছিলাম, রোজালি পারভিসের ডিরেক্ট করা, কলকাতায় তোমার পদাতিকে যেই ব্ল্যাক বক্সটা আছে, এটা 2019 এপ্রিল মেতে করেছি। তারপরে আমি নিজের মতো পড়াশোনা করছি, রোজগার তো করতে, ডাবিং ফাবিং এর যা কাজ করছি, অ্যাঙ্কারিং এ ফ্রিল্যান্সে যা পাই, অ্যাঙ্কার হিসেবে মোটামুটি ভালো রেট, বাট আই অবভিয়াসলি আই হ্যাড টু ডু আ হিউজ লাইফস্টাইল মানে কাটিং অফ কস্ট, বিকজ একটা মোটা টাকা বেতন পেতাম মাসের শেষে, সেটা তো নেই। আর 2019 মানে তখন ওই যেটা আমি তোমাকে বললাম, স্পিকিং অফ সিনেমা, তুমি ওটা 2019-এ আমি চলছে, ওটা ওরা হ্যাঁ। আমাকে শুরু করেছে, ওইটা করছি। 2019 হঠাৎ করে একদিন গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে নেমেছি, তখনও আমি মানে আই ডোন্ট হ্যাভ আ কার অর সামথিং, পাবলিক ট্রান্সপোর্টই নর্মালি ইউজ করি। গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে আমার তখন বাড়ি, যেটা বললাম ছোট বাড়ি ওখানে ছিল, যাচ্ছি হঠাৎ করে দেখি চন্দ্রিল ভট্টাচার্য কলি, 2019 নভেম্বর। তো আমি হ্যাঁ চন্দ্রিলদা, বলছো আচ্ছা শোনো তুমি এখন কীরমভাবে প্লেসড? আমি বললাম যে মানে কীভাবে প্লেসড মানে, হ্যাঁ আমি মানে তুমি অভিনয় করতে পারবে? বললাম হ্যাঁ আমি তো চাকরি ছেড়ে দিয়েছি, অভিনয় করবো ভেবেছি, তো এখন ভাবছি কী করবো সেটা নিয়ে। বলছে আমি একটা গল্প লিখেছি, সেই গল্পটা তোমাকে ভেবেই, হিরো ভেবেই লিখেছি, তো তুমি তাহলে সময় দিতে পারো? তো ওই যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, তোমার প্রথম কাজ তো মানে যেটাতে তুমি রেকগনাইজ হলে সবার কাছে মোটামুটি ভাবে, সেটা হচ্ছে ওই চন্দ্রিলদার যে কাজটা হইচইতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, রেকগনাইজ হলে মানে কি প্রথম প্রফেশনাল অ্যাক্টর হিসেবে ওটা ডেবিউ বলা যেতে পারে। ঠিক ঠিক ঠিক। 5 ফোড়ন এক্স্যাক্ট গল্পটার নাম, সরি সিরিজটার নাম মানে বোধহয় প্রায় কাফকা, 5টা গল্প ছিল। 5 ফোড়ন প্রায় কাফকা। তো ওই চন্দ্রিলদা বললো আমাকে যে আমাকে ভেবে গল্প লিখেছে, ডিসেম্বর মাসে শ্যুট করলাম, 14 ফেব্রুয়ারি বেরোলো, তারপরে হইচইতে কেউ ডাকলো যে পছন্দ হয়েছে, ওরা আমাকে কয়েকটা জায়গায় প্লেস করার চেষ্টা করলো, এবং কোভিড হয়ে গেল মার্চ মাসে 2020-তে। হ্যাঁ কারেক্ট, 2020-তে। তারপরে সেখান থেকে তো তুমি মোটামুটি তারপরে বেশ সৃজিতদার সাথে কাজ করলে, তারপরে তুমি নিহারিকা করলে, একদম নিহারিকা করেছি, খোলামকুচি করেছি, হস্টেল ডেস করেছি তখন। ঠিক ঠিক ঠিক। না হস্টেল ডেস কি তারপরে অনেক না, ওই এক্স ইকুয়ালস টু প্রেম রিলিজ হয়েছে 2022-এ, হ্যাঁ তার ঠিক পরে 2022-এর জুন মাসে, আমি হস্টেল ডেস শ্যুট করেছি 2022 জুলাই মাসে, আচ্ছা, রিলিজ করেছে 2022-এ
নভেম্বরে একদম গিয়ে বা ডিসেম্বরের শুরুতে, কারণ আমি সেই সময় মুম্বাইতে ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি বাংলা ফিডে। সেই সময় হস্টেল রিলিজ করলো 2022 মানে হচ্ছে যেটাতে মেসি কাপ পেলো, যেটাতে মেসি কাপ একদম। পেলো, যেটাতে মেসি কাপ পেলো। তো তুমি তো ফুটবল তো বিশাল দেখো আর কি, তো সেটা তো বুঝতেই পারছি। তো আমার সাথে কালকেও কথা বলে আমি সেটা বুঝতে পেরেছি, কালকে না গত 2 দিন আগে। তো তুমি আর্সেনালের সাপোর্টার? আমি আর্সেনালের সাপোর্টার 1997 সাল থেকে। 97 থেকে? আর ইস্ট বেঙ্গল। আচ্ছা, এইদিকে ইস্ট বেঙ্গল। আর ওই যেরকম ব্রাজিল ছিলাম ইন্টারন্যাশনালে, হ্যাঁ। এখন কে তুমি যেটা ইন্টারন্যাশনালি আলাদা করে কাউকে সাপোর্ট করি না, আমার ফ্যান অফ অল দ্য টিমস, অল দ্য প্লেয়ার্স। আর এক সময় পর্যন্ত 2018-19 পর্যন্ত আমি রিয়াল মাদ্রিদকেও সাপোর্ট করতাম। আই ওয়াজ এন অফিশিয়াল সাপোর্টার। আচ্ছা আচ্ছা। বাট তারপরে আস্তে আস্তে ওই ব্রাজিলের ক্ষেত্রে যেরকম হলো, আস্তে আস্তে সাপোর্টটা উবে গেল। আচ্ছা। আমি জেনারেল ফ্যান যেহেতু এত খেলাটার, সেইখানে আর্সেনাল আর ইস্ট বেঙ্গলই দুটো দল যাদেরকে আমি মানে সাপোর্ট করি, মানে যারা খেললে এরাই জিতুক আমি চাই। একদম, হ্যাঁ। তার মানে যে মোহনবাগান বা টটনাম বা ম্যানচেস্টার ইউনাইটেডকে হেট করি সেটা একদমই নয়। আমি চাই ভালো খেলা হোক। যেরকম ইন্ডিয়া পাকিস্তান এখন খেলা দেখতে ভালো লাগে না, কারণ ওটার মধ্যে একটা কন্টেস্টটা নেই। কন্টেস্টটা, হ্যাঁ, এই কন্টেস্টটা নেই। আমি চাই। সেকেন্ডলি আরেকটা ব্যাপার হয়ে গেছে, মানে যেটা ধরো তুমি রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও বললে, মানে আমি ওই 2012-13 ওই সময়টা, মানে তারপর ইভেন তার আগেও, মানে ওই রিয়াল মাদ্রিদ হচ্ছে একদম মানে সেই প্রাইম রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, তারপরেও চ্যাম্পিয়ন্স লিগ যথেষ্ট জিতেছে, হ্যাঁ, ওরা। কিন্তু ওই আস্তে আস্তে যখন সবাই আমি রিয়াল মাদ্রিদ 97 সাল থেকে, সো মাই রিজনস ফর স্টার্টিং টু সাপোর্ট আ ক্লাব আর কমপ্লিটলি ডিফারেন্ট এই জেনারেশনের থেকে। ঠিক ঠিক। কারণ আমি 97 সাল থেকে ইউরোপিয়ান ফুটবল দেখি, প্রাইমারিলি ওই যে প্রিমিয়ার লিগ, লা লিগা, আচ্ছা, সিরিয়া প্রাইমারিলি, আর চ্যাম্পিয়ন্স লিগ, এই চারটে প্রাইমারিলি দেখি। বুন্দেস লিগ যেটা জার্মানি, আর যেটা ফ্রেঞ্চ লিগ অন, ওটাও কিছু কিছু দেখি। বাট বায়ার্ন মিউনিখ, বোরুসিয়া ডর্টমুন্ড, ওদের খেলা দেখলাম। আচ্ছা। এই মুহূর্তে প্রাইমারিলি আমি ফলো, আর তখন এখানে জাতীয় লিগ, কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ফেড কাপ সব ফলো করতাম। আইএসএল হওয়ার পর থেকে এটা আমি ইয়ে হিসেবে বলছি, মানে কনজিউমার হিসেবে বলছি, আমার একটু যেহেতু প্রমোশন রেলিগেশন নেই, আমি ফলো করাতে একটু কম প্যাশন পাই। মানে কিছু মানে খেলার কি হচ্ছে, কিন্তু খেলাগুলো দেখতে এখন খুব একটা আমি দেখি, আমি ইউরোপিয়ান ফুটবল বেশি দেখছি দেন দিস। আচ্ছা আচ্ছা। সাউথ আমেরিকান প্রত্যেকটা লিগ যে দেখা হয় সেটা নয়। সাউথ আমেরিকান কোপা লিবারেতোদোরেসের ধরো ফাইনালটা দেখলাম, মানে ওখানকার চ্যাম্পিয়ন্স লিগ যেটা, এশিয়ান ফুটবলে এফসি কাপের একদম এগুলো দেখলাম। কারণ সব তো একসঙ্গে, মানে তাহলে শুধু প্রফেশনালি ওটাই করতে হতো। ঠিক ঠিক ঠিক। সেটা যেহেতু করি না, তো ওই আর কি, মানে ফুটবল মানে প্লাস আমার অন্য ধরনের খেলা, আমার কমব্যাট স্পোর্টস খুব ভালো লাগে, ক্রিকেট ভারতীয় ভালো লাগে, ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছেও এখানে। ভালো লাগছে যে এই বিকেলবেলা এই যে মাঠে নেমে খেলার জায়গাটা এত, আমারও এটা দেখে বেশ ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনফ্যাক্ট আমি কিন্তু রিসেন্ট টাইমসে আমরা যে ভাবতাম যে হয় না, ইয়ে করে না, প্রত্যেক জেনারেশনে না পরের জেনারেশন, যেরকম এই যে আমরা তথাকথিত মিলেনিয়ালস, জেন জি কে একটু জাজ করি, জেন জি আবার জেন অ্যালফাকে জাজ করে, আবার জেন জিরো যখন 10 বছর বাদে আমাদের জায়গায় আসবে তারাও জাজ করবে আমাদেরকে আগে, এবং এটা আমার মনে হয় চলতে থাকবে। এক্স্যাক্টলি এটা ইজ হিউম্যান সোসাইটি। আমরা কেভম্যানের সময় থেকে এখনো পর্যন্ত আমাদের ব্রেন তো এভলিউশনে আর কোনো অ্যাডভান্সমেন্ট করে, ব্রেনটা একই জায়গায় আছে এভলিউশন ওয়াইজ। আমরা সেই ব্রেনটাকে কাজে লাগিয়ে এত 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 জিনিস করেছি। ঠিক 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 ঠিক। তো এই যে ধরো তুমি মানে খেলার দিকেও যে তুমি ধরো খেলা দেখছো বা একটা সাপোর্ট করছো টিমকে, তো সেই জায়গাটা থেকে যখন ধরো তুমি কমেন্ট্রি করছো, সেখানে ধরো তোমার টিম যখন খেলছে এবং তুমি দেখতে পাচ্ছ যে উল্টো দিকে যে টিম আছে সে খুবই ভালো পারফর্ম করছে এবং তোমাকে সেই কমেন্টেটরের রোলটা প্লে করতে হচ্ছে, এবং সেখানে তুমি তোমার ওই এনার্জিটা, তোমার সেই যে ওই জিনিসটা কাজ করছে, সেটা তুমি কিভাবে তখন করো? মানে তোমার ভেতরে দুটো সেলফ কাজ করছে ওখানে। আমি এক হচ্ছে অথেন্টিক থাকার চেষ্টা করি, হ্যাঁ, বিকজ আমার মনে হয় মডার্ন ডে কমেন্ট্রি বাই দ্য গ্রেটস যদি বলা হয়, যারা ক্রিকেট হোক, ফুটবল হোক, পিটার ড্রিউরি, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, অথেন্টিক না থাকলে একটা সমস্যা হচ্ছে যে আমরা সকলেই মানুষ, মেশিন নয়, কেউ সম্পূর্ণরূপে নিউট্রাল হতে পারে না। ঠিক ঠিক ঠিক। দ্বিতীয়ত হচ্ছে যদি এরকম হয় যে অপোনেন্ট টিম ভালো খেলছে এবং তাতে খেলাটা ভালো হচ্ছে, একটা ভালো খেলার মুহূর্ত দেখে আমি খুব একটা মানে গোল খেয়ে গেল আমার টিম, এ বাবা বা উইকেট পড়ে গেল ঠিকই, কিন্তু যদি এটা খুব ব্রিলিয়েন্ট বলে হয়, ব্রিলিয়েন্ট স্পোর্টিং অ্যাকশনে হয়, দ্যাট অলসো ওয়াউজ। হ্যাঁ, দ্যাট অলসো ওয়াউজ। এটা তো খুবই, মানে আমিও এগ্রি করি বিষয়টাকে। কারণ
আমার কাছে টিম স্পোর্টস, এমনিতেই স্পোর্টস আর টিম স্পোর্টস বিশেষ করে, মোর দ্যান অ্যাথলেটিক অ্যাক্টিভিটিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল এক্সারসাইজ। ঠিক ঠিক ঠিক। যে আমি, ইটস নট জাস্ট মি, আমি একা নই, এই একটা গোটা সমগ্র দল এখানে রূপক হিসেবে ব্যবহার করতে পারি আমরা সমাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, যে একে অপরকে ছাড়া, কোঅপারেশন ছাড়া আমরা বাঁচতে পারবো না। মানুষ হোমোসেপিয়েন্স, যে মডার্ন মানুষ তো হোমোসেপিয়েন্সই, আমরা অন্যান্য মানুষের স্পিসিসকে মেরে দিয়েছি বা তারা এক্সটিংক্ট হয়ে গেছে। We have out cooperated and out reproduced. Reproduction is a choice in একদম। civil society. Obviously, it should be, but we have out cooperated everyone else. So আমার মনে হয় টিম স্পোর্ট সেটা খুব শেখে। এই যে ও সরি চার আটকে দিয়েছি তো আমি, কোনো ভালো ব্যাপার না, কোনো ব্যাপার না, ভালো কভার ড্রাইভটা আটকে দিলাম তো। এটা কি রান হয়েছে? দুরান। সাবাস। এই যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, এটা তো সত্যি টিম স্পোর্ট সাংঘাতিক রকম ভাবে। ঠিক 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 ঠিক। সিনেমা করা বা আমরা যে কাজ করি মাস কমিউনিকেশন, হ্যাঁ হ্যাঁ, এক্সেপ্ট ফর রাইটিং উইচ ক্যান বি এ লোনলি প্রসেস, তাছাড়া বাকিটা সকলেই তো কোলাবোরেট করা। তো একদমই। স্পোর্টস ফর মি ইজ লাইক আ ফিলসফি অফ লাইফ। আচ্ছা, আর সিনেমা, যেটা তুমি এখন ধরো এই মাধ্যমটাতে কাজ করছো, সিনেমা তোমার যেহেতু আমি প্রফেশনালি করছি, হ্যাঁ। তাই জন্য ফার্স্ট অফ অল মাই জব, হুম, তারপরে ওয়ান্স অ্যাগেন আ ফর্ম অফ লিটারেচার। আচ্ছা, তুমি মানে সিনেমা মানে রিসেন্ট টাইমসে কিছু দেখেছো যেটা তোমাকে খুব প্রচন্ড রকম ভাবে মানে কি বলবো, কিক দিচ্ছে বা হোয়াট আ ফিল্ম, মানে এরকম কোনো সিনেমা? আমাদের কি হয় না, আমাদের এই যেটা দর্শক আছে মোটামুটি সব ইয়াং, ঠিক আছে, তো তারা কিছু রেকমেন্ডেশনও চাইবে, এটা দেখে। তো আমি আগের পর্ব যারা এসেছিল তাদেরকেও জিজ্ঞেস করেছি একই প্রশ্ন। তুমি যদি বলো কিছু, ধরো তোমার পছন্দের ছবি বা রিসেন্ট টাইমসে নাও, আগের রিসেন্ট টাইমসে আমি লাস্ট 3 বছর সিনেমা প্রায় দেখিনি। হুম নেটফ্লিক্সে অ্যানিমাল ছাড়া, হুম সেটাও 2 বছর হয়ে গেছে। আর অর্জুনের ডিপ ফ্রিজ দেখতে গেছিলাম আমি, আই হ্যাড টু রিভিউ ইট। সো আমি দেখতে গেছিলাম, কি হলো? লাইটটা একটু ঠিক করতে হবে। ওকে ঠিক আছে। এখানে দাঁড়িয়ে কথা বলছি, লাইট ঠিক করতে। হ্যাঁ, তো ডিপ ফ্রিজের রিভিউ করতে, ডিপ ফ্রিজ নট বিকজ আই এম ইন অর্জুন ফিল্ম রাইট নাও। হ্যাঁ, এবার সেটা যদি লোকে বিশ্বাস করবে, আর ননলি মনে করে যদি আমি ধান্দাবাজির জন্য করছি, তাহলে তাই বিশ্বাস করুক। বাট আই জেনুইনলি লাইক ডিপ ফ্রিজ। আমার ফ্যান্টাস্টিক ফিল্ম। ইন দ্য সেম জনরা, ক্রেমার ভার্সেস ক্রেমার, ডাস্টিন হফম্যান, মেরিল স্ট্রিপ, যেটা থেকে আকেলে হাম আকেলে তুম ইন্সপায়ার। আর রিসেন্ট টাইমসে সিমিলার ম্যারেজ স্টোরি, অ্যাডাম ড্রাইভার, স্কারলেট ইভানসন, অস্কার নমিনেশন পেয়েছিল, নেটফ্লিক্সে আছে। আচ্ছা, যে বছর টু পোপস, তারপরে 1917, হ্যাঁ, ওই সেম বছরে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং রাইটিং, নোয়া বম্ব্যাকের। ওকে, প্লিজ ওয়াচ ইট যদি মনে হয়। আর 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 রিসেন্ট গাই রিচি, ওয়াচ গাই রিচি। অবভিয়াসলি মানে বেশ, মানে দেখো, আমি পল টমাস অ্যান্ডারসন এসে সবাই এগুলো জানে। হ্যাঁ, হ্যাঁ, এখন পল টমাস অ্যান্ডারসন যেহেতু লিও ডিক্যাপ্রিওর সঙ্গে এই ওয়ান ব্যাটল আফটার One আনাদার, Battle After Another, আমি দেখিনি যে না, আমিও দেখিনি এখনো। হ্যাঁ, ট্যারেন্টিনো আর স্করসেসি, আইরিশম্যান আমার পছন্দ হয়নি, লাস্ট আই ওয়াচ বাই স্করসেসি। হি ইজ মাই মানে গড আমার জন্য। ট্যারেন্টিনো গড একটা, নোলানও গড একটা, কিন্তু আমার তিনজনেরই লাস্ট আউটিং পছন্দ খুব একটা হয়নি। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডও অতটা পছন্দ হয়নি। ঠিক, ওটা আমারও। ওপেনহাইমার আমি দেখিনি এখনো পর্যন্ত। আমার যেটা তার আগে বানালো, টেনেট। হ্যাঁ। টেনেট আমার অতটা ভালো লাগে, আমার বাট টেনেট, আই এম লুকিং ফরওয়ার্ড টু ওডিসি। আচ্ছা, আমার ওপেনহাইমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমি ওপেনহাইমার দেখিনি এখনো হ্যাঁ, পর্যন্ত। ওডিসি তো তোমার এই বছরে কি 27 রিলিজ আছে ওডিসি। আর যদি কেউ না দেখে থাকে, নোলেনের অনেক ছবি নিয়ে সবাই হ্যাঁ, সব হ্যাঁ, খুব পপুলার, হ্যাঁ, বলো। বাট ডানকার্ক মানে Very underrated, I think. হাউ ক্যান ইউ, ইটস বিউটিফুল। আর এই ছবিটা নিয়ে মানে খুব একটা কথা হয়ও না, নোলানের মানে যে ছবিগুলো নিয়ে কথা বলা হয়। প্লাস মানে যেগুলো আমার টপ অফ দ্য মাইন্ড মনে পড়ছে, বন জুং হো, আমরা প্যারাসাইট অনেকেই দেখেছি, স্নো পিয়ার্সার যেটা আছে, কারেক্ট, স্নো পিয়ার্সার ফ্যান্টাস্টিক, ওকজা ইজ দারুন। হ্যাঁ, তারপরে মেমরিজ অফ আ মার্ডার, মেমোরিজ অফ মার্ডার, প্লিজ ওয়াচ ইট। তাইকা ওয়াইতিতি আই থিঙ্ক ইজ এ মডার্ন ডে মাস্টার। তাইকা ওয়াইতিতি জোজো র্যাবিট হোক, বা তার আগে হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ ভ্যাম্পায়ার নিয়ে হোক, এই বছরে যেটা তোমার পার্ক চ্যাং-উং এর যেটা তোমার ইয়েতে গেল, আমি লাস্ট 3 বছর কিছু, আই জাস্ট নো অ্যাবাউট দ্য ফিল্মস। আমি শুধু গাই রিচির
সিরিজ দেখেছি দুটো, মবল্যান্ড আর ইয়াং শার্লক, আচ্ছা দুটোই আউটস্ট্যান্ডিং। টম হার্ডি, ইফ আই ওয়াজ নট আ হেটারোসেক্সুয়াল ম্যান, বা হেটারোসেক্সুয়াল ম্যান হিসেবে ম্যান ক্রাশ হয় না, হ্যাঁ হ্যাঁ টম হার্ডির আছে, মানে টম হার্ডি ইজ আউটস্ট্যান্ডিং। তাছাড়া বাংলা হিন্দি ছবি মানে প্রত্যেকেই দেখছে অনেক ভালো 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 ভালো। মানে রিসেন্ট টাইমসের ধরো কিছু বাংলা ছবি, আমরা হাঁটতে হাঁটতেই বলি নাকি এবার, তো মানে রিসেন্ট টাইমসে ধরো কিছু বাংলা ছবি, যেমন ডিপ ফ্রিজের কথা ফ্রিজের তুমি কথা আমি বললে, বললাম, mention করলে। বল্লভপুরের রূপকথা হ্যাঁ হ্যাঁ আমাকে বলতেই হবে, আমি অডিয়েন্স হিসেবে যেগুলো জাস্ট ঠিক, ঠিক, জেনুইনলি ঠিক, ঠিক। এনজয় করেছি। কবিতা মোটামুটি মানে ইন্দ্রনীল রায়চৌধুরী যাই বানান ভালো লাগে আমার। ওই আমাদের যেটা সিরিজটা আসলে আমি ভুলে যাচ্ছি, ছোট ছোট লোকটা আমার দেখা হয়নি, তার আগে মায়ের জঞ্জাল মায়ের পর্যন্ত জঞ্জাল দেখেছি। ফ্যান্টাস্টিক। ফড়িং যদি কারণ না দেখা হয়, ভালোবাসা ফড়িং, শহর ইজ আ ফড়িং, শর্ট ওহো, ফিল্ম যেটা ইউটিউবে আমার অ্যাভেলেবল। খুবই পছন্দের, ভালোবাসা শহর যদি কেউ না দেখে প্লিজ 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 ইউটিউবে, প্লিজ খুবই খুবই ভালো একটা প্লিজ ছবি। দেখো, 29 মিনিটের একটা ছবি, ইউটিউবে অ্যাভেলেবল আছে। হ্যাঁ হ্যাঁ ফ্রিতে। আর মেইন স্ট্রিম আমি নিজে গ্রাহক হিসেবে যে কোনো রকম সাহিত্যের জন্য হ্যাঁ আই এম ভেরি মাল্টি জনরা, মানে আমার যে কারণে পারফর্মার হিসেবেও আমার মাল্টি জনরা হতে ভাল লাগে, যে আমি সামারসল্টও মারতে চাই, বক্সিংও করতে চাই, হিপহপও করতে চাই, আবার টু বি অর নট টু বিও বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, দ্যাট ইজ বিকজ অ্যাজ আ কনজিউমার আই হ্যাভ অলওয়েজ লাভ দি এন্টায়ার গ্যামট। আমার কাছে ঠিক, কি ঠিক, ঠিক, জনরা সেটা ম্যাটার করছে না। বাংলাতে মেইন স্ট্রিম জনরাতে দর্শক হিসেবে আই অ্যাম সো সরি, আমি এখনই Okay. পর্যন্ত কিছু বলতে পারবো না, অ্যান্ড আই এম আছে। ইনক্লুডিং মাই সেলফ, হুম, কারণ আমিও আই এম গ্রেটফুল ফর দ্য লাভ দর্শক আমাকে এক্সিকুল সুপ্রেম, হুম, হুম। অতি উত্তম, খোলাম গুচি, ইট ওয়াজ অ্যান খোলামকুচি কিন্তু অল্টারনেট হিট মানে একদম। মানে ওটা ইউটিউবে রিলিজ হওয়ার পরেও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছেছিল, মানে সেভাবে 10 হয়তো- লক্ষ করে ভিউ পার এপিসোড, হুইচ হ্যাঁ, ইজ হ্যাঁ, হ্যাঁ। লাইক হিউজ। ঠিক ঠিক ঠিক। প্লাস তারপরে প্রেমে পড়া বারণ, হস্টেল ডেজ, হ্যাঁ, হ্যাঁ। যেগুলো আমাকে মেইন স্ট্রিম রেকগনিশন দিয়েছে। ঠিক। সুতরাং মেইন স্ট্রিম নিয়ে আমার সমস্যা নেই, বাট Even তো মানে ধরো সৃজিতদার মানে এক্সিকলস টু প্রেমের প্রত্যেক কটা গান বা অ্যাবসলিউটলি ছবিটাও, মেইন স্ট্রিম, হ্যাঁ, মানে হ্যাঁ, আই এম ইন্ডিয়াটেড টু সানাই সো মাচ। সানা ওরকম একটা অ্যালবাম দেওয়ার জন্য দেবদীপেন, খোলাম গুচি, ওইটাতে মানে সানাই দা মানে ও হি ইজ জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। দারুণ। কিন্তু আমার বিবি পায়রা ইজ অলসো মেইন স্ট্রিম। হ্যাঁ 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 তথাকথিত মানে বক্সিং করতে করতে সামারসল্ট মানে দ্যাট কাইন্ড অফ পারফরমেন্স, সেটা আমারও এখনো পুরোপুরি সুযোগ হয়নি, ঠিক, এখনো ঠিক, পর্যন্ত কেউ আসেনি উইথ দ্যাট কাইন্ড অফ স্ক্রিপ্ট, বা আমার মনে হচ্ছে না এখনো পর্যন্ত আমরা করতে পেরেছি ইমিডিয়েট ফিউচারে বা রিসেন্ট ফিউচার, রিসেন্ট পাস্টে। বাট দেন অ্যাগেন আই এম হোপফুল কিছু করবো, যেরকম বিবি পায়রা, অর্জুনেরই দেখো আমার খুব ভালো লাগছে যে অর্জুন আর আশীর্বাদ অ্যাজ রাইটার্স ওরা ডিপ ফ্রিজ লিখেছে, আবার বিবি পায়রা একটা সম্পূর্ণ অন্য জনরার ছবি, হ্যাঁ হ্যাঁ খুব মেইন স্ট্রিম এন্টারটেইনার, ইটস আ কমেডি ফিল্ম ঠিক উইথ লেয়ার্স, যে লেয়ার্স গুলো যারা পাবে, যারা পাবে না তাদের সেটা দেয়নি, তাছাড়াও মজার জিনিস আছে। ঠিক ঠিক। ইটস আ মেইন স্ট্রিম এন্টারটেইনার। সো মেইন স্ট্রিম যদি না চলে তাহলে অল্টারনেটিভ Alternative থ্রাইভ করবে না কখনো। সো ইট ইজ অ্যান ইকোসিস্টেম উইচ হ্যাজ টু থ্রাইভ। এবং এটা হয়ে আসছে এবং এটা হয়ে যাবেও, এটা ইকোনমিক্স, এটা হয়ে যাবে। অ্যাডাম স্মিথের বেসিক বই পড়লেই বোঝা যায় এটা বেসিক ইকোনমিক্স। হতে হবে। ফিঙ্গার্স ক্রসড, ঠিক। তোমরা উঠে আসছো, তোমাদের জেনারেশন আরো বেশি তোমরা ক্রিয়েটিভ কাজ করবে। আমাকে তো বয়সের তুলনায় একটু দেখতে কম, আমাকে একটু বেশি একটু দিও পেদাবে দিও, এরকম বললো না। তাহলে হয়তো কিছুটা ক্রেডিবিলিটি, কারণ আমার সম্বন্ধে বোধহয় আমি জানি না, আই ডোন্ট থিঙ্ক আমার সম্বন্ধে মানুষ খুব ভাবে বলে, আচ্ছা বাট যদি কখনো কিছু ভেবে থাকে বোধহয় ভাবে যে খুব সিরিয়াস একদম একটা অভিনেতা, মানে প্রতিদিন সকালবেলা উঠে আমি একটা মনোলগ প্র্যাকটিস করি বা সাক্ষী ঠাকুরের মতো একটা আই ডোন্ট ডু দ্যাট, আই ডোন্ট টেক মাই সেলফ সো সিরিয়াসলি। আজকের পর ভাববে না এটা। আই ডোন্ট টেক মাই সেলফ হ্যাঁ, দ্যাট ঠিক। সিরিয়াসলি, আই ডু হোয়াট আই ডু, যেগুলো আমার করতে ভালো লাগে, যেগুলো আমার স্কিল কনস্ট্রাকটিভ মনে হয় ইন্ডালজ করি, সেগুলো কাজে লেগে যাচ্ছে, দ্যাটস ইট। আমি জিমন্যাস্টিক রিংস ছোটবেলা থেকে করি, আমার ভালো লাগে বলে, আজকে কাজে লাগছে, তার জন্য সিনেমার জন্য আমি ছাদ থেকে ছাদ লাফিয়ে যেতে পারছি, গুড, আমি করতে পারবো। এটাই। তো আমরা বরঞ্চ এটা কোথাও অন্য লোকেশনে গিয়ে কথা হ্যাঁ, বলি হ্যাঁ, এবার এই মানে আমরা এই বিবি পায়রার প্রসঙ্গটা তো ঢুকবো, Correct. ঠিক আছে? তোমার তো Correct. এটা বোধহয় এটাই একমাত্র এই সামনে রিলিজ আছে, যেটা আর কিছু ফিল্ম তারপরে আছে মৈনাকদার ছবি মানে আছে, সেটা পরে আছে পরে অনেক, হ্যাঁ। আপাতত এভরি কাইন্ড অফ ফোকাস ইজ অন 10th এপ্রিল বিবি পায়রা, ঠিক, 10th এপ্রিল বিবি পায়রা। তো আমরা বরঞ্চ একটুখানি এই লোকেশনটা থেকে আজকে সকালবেলাতে এই লোকেশনটাতে কাটালাম, কারেক্ট, এটা অন্য কোথাও গিয়ে আমরা গধূলি আলোটা অন্য জায়গায় কাটাবো। অন্য জায়গায়, হ্যাঁ ঠিক 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 ঠিক। আমরা সেখানে বললাম একটু বায়না বিলাসী গাইবো। আরে থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু খাওয়া দাওয়া করতে এলাম এখন, ঠিক আছে? আমরা অনেকক্ষণ ধরে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? আমাদের অনিন্দদা অনেক টিপস দিয়েছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা জিনিস অর্চন, একবার চল একবার বাইরে একবার, হ্যাঁ, চলো, আর চলো। একটা ব্যাপার আছে, চলো। আয় একবার সব করে কি হয়েছে?
আরে ভাই আমরা তো একটা গিফট দিই প্রতিবারে, তুই বুঝতে পারছিস না, আমরা একটা প্রতিবারে না কিছু একটা গিফট দিই। মানে আপনারা তো জানেন আমরা একটা কিছু না কিছু একটা গেস্টকে দেওয়ার চেষ্টা করি, কোনো গিফট ফিফট, মানে একটা গিফট শপ দেখ না অর্চন, হ্যাঁ চলো এদিকে। ওদিকে পাবো? হ্যাঁ হ্যাঁ পাবো না। শিওর? হ্যাঁ হ্যাঁ চলো। চল ওদিকে একটা কোনো দোকান দেখতে পাচ্ছি, হ্যাঁ চলো। যাবি? হ্যাঁ চলো। ঠিক আছে চল, কেটে দে চ। হ্যাঁ, চলো চলো। আয় আয় ক্যামেরাটা ঘুরিয়ে চল চল। ও বিরিয়ানি দিয়ে দিয়েছে, বাহ। হ্যাঁ তুই কোথায় আছিস? আরে একটা মানে তুই তো জানিস ও, আমাদের বুঝতে গিফটটা, পেরেছি, ওটাই তো ভুলে গেছিলাম আমরা। তো দিয়ে দে একটু, আমরা, সেরকম হলে দেখো এখানে যা পেয়েছি আর কি অনিন্দদা, মানে একটু ম্যানেজ করে এটা এখানে। আমাদের গোটা এসি টিমের ব্লকের বাইরে থেকে কিনবি? এই বাইরে manage- সেটা আর বলছি না, বাট আমরা ম্যানেজ করে একটা এটা Thank you পুরো so much. টিমের তরফ Thank থেকে তুমি একবার দেখো তোমার কিরকম পছন্দ হয়েছে, বের করো। ও ফ্যান্টাস্টিক, আমার ছবি আছে এটাতে, একদম একদম এটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এটা ইটস গোইং টু ওয়ার্ক অ্যাজ আ মেমোরি অফ মি ওয়ার্কিং উইথ ইউ ফর দ্য ফার্স্ট টাইম, খুব সুন্দরভাবে। এইটা আমার কাছে আরো ইম্পর্টেন্ট, কারণ আমি যদি অ্যাক্টর হিসেবে তার উপরে লোকে আমার বাড়িতে ঢুকে দেখে আমার ছবিওয়ালা মাগ আছে, তাহলে আর সেলফ অবসেশন মানে কতটা নার্সিসিস্টিক ভাববে লোকজন। কিন্তু অ্যাজ আ মেমোরি খুব সুন্দর এই ছবিটা। তো এই ছবিটা ইজ অ্যাকচুয়ালি এটা নিহারিকার মিউজিক লঞ্চের দিনকের ছবি, আচ্ছা আচ্ছা, ইন্টারনেট থেকে পেয়েছিস? ইন্টারনেট থেকে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে এবার আমরা তাহলে কাট করলাম। একদম আমরা একটু খাওয়া দাওয়ায় ফোকাস করি, বিরিয়ানিতে খাবার পরে আসছি। হাত দিয়ে কাপে তো খেতে পারবো না। কাট। আমার একটু খাওয়া দাওয়ার পরে একটু পার্কে এসছি একটা সামনে, একটু হেঁটে আসলাম। তো আমরা এখানে বসে আছি অনেকক্ষণ ধরে এখানে কথাবার্তা হচ্ছে। তো আমরা ওইখানে যে মুহূর্তে শেষ করলাম, অনিন্দদার যে ছবিটা আসতে চলেছে আগামী, বিবি পায়রা, রাইট? তো অর্জুন দত্তর ডিরেকশানে। তো তুমি সেই ছবিটা নিয়ে যদি এবার বলো, কারণ এই ছবিটার ব্যাপারে অনেকদিন আগেই একবার নিউজ আমি শুনেছিলাম, তারপর রিসেন্ট অর্জুনদার মুখে আমি শুনলাম। তো 10 তারিখে রিলিজ। হ্যাঁ, তো তোমার চরিত্রটা কি? টিজার তো বেরিয়েছে, ট্রেলার আই গেস বেরোয়নি এখনো। হ্যাঁ, টিজার বেরিয়েছে। কারেক্ট হ্যাঁ। এখনো পর্যন্ত ট্রেলার বেরোয়নি। 10th এপ্রিল, ডেটটা যাতে কারোর ভুল না হয়, 10th এপ্রিল 10ই এপ্রিল। ছবিটা নিয়ে যে আমার চরিত্র নিয়ে হ্যাঁ। যদি বলি, আমি খুব ইন্টারেস্টিং চরিত্র। আমি একটা জায়গা থেকে আই ফিল অ্যাজ অ্যান অ্যাক্টর প্রফেশনালি, যবে থেকে আমি অভিনয় করছি জীবিকা হিসেবে নিয়ে, আমি খুব লাকি একদিক থেকে। যেটা এমনিতেই কথা হচ্ছিল তোমার সাথে, মানে অফ ক্যামেরা, যে লোকে ভাবে হয়তো আমি খুব সিরিয়াস অ্যাক্টর, মানে আই এম আ সিরিয়াস প্রফেশনাল, মানে আই প্রফেশনাল ইন্টেগ্রিটি আমার কাছে খুব 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 প্রায়োরিটি পায়। কিন্তু মানে প্রফেশনাল ইন্টেগ্রিটি মানে তথাকথিত মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে, মানে যে অন্য কিছু মানে কাজ প্যাশন, এছাড়া ওই নট দ্য ম্যানোস্ফিয়ার কাইন্ড অফ প্রফেশনাল সিইও মেন্টালিটি, ওইটা বলছি না, বাট প্রফেশনাল ইন্টেগ্রিটি ম্যাটার করে। কিন্তু তাছাড়া আই হ্যাভ বিন লাকি যে আমাকে অ্যাকচুয়ালি ডিরেক্টররা বিভিন্ন রকমের চরিত্র দিয়েছে, দে হ্যাভ রিটেন দোজ পার্টস। এবার আমি গিয়ে ওই লাইনগুলো মোটামুটি মুখস্থ করে তার সাথে যেরকম অ্যাড করার আমার এই দিয়ে নর্মালি করেছি আমি, প্রত্যেকটা নর্মাল কাজের মতো। তাদের কৃতিত্ব লেখক এবং পরিচালকদের, যে তারা আমাকে আলাদা আলাদা পার্ট দিয়েছেন। তারা মনে করেছেন যে আমি খিলাত করে ফেললেও তারপরেও দেবু করতে পারি, আমি খোলামকুচিতে সৌরভ করে ফেলতে পারলেও তারপরে আমি উজি করতে পারি, এটা তারা মনে করেছে থ্যাঙ্কফুলি। তাই জন্য তারা দিয়েছে, কারণ আমাদের এখানে তো খুব ইজিলি স্টেরিওটাইপ করে দেওয়া হয় অভিনেতাদের, যে এই ধরনের পার্ট এঁকে দাও, ঠিক এই ধরনের পার্ট। সো দেবু সেরকমভাবে খুব ইউনিক একটা চরিত্র, এবং মানে ক্যারেক্টারটার মধ্যে একটা মানে কমিক এলিমেন্টও বোধহয় অবশ্যই আছে, জুড়ে আছে, কারণ আমি টিজারে যতটুকু দেখতে পেলাম সেটুকু বুঝতে পারলাম। অবশ্যই পুরো গল্পটাই অ্যাকচুয়ালি এহেন ক্ষেত্রে ইটস আ কমেডি, আমরা যেমন বলছি কমেডি ড্রামা, কিন্তু ইটস কাইন্ড অফ আ ডার্ক কমেডি ইন দ্য সেন্স যাদের জীবনে হচ্ছে, এমনিতেও মজার ঘটনা সবসময় তাই হয়, এটার ক্ষেত্রে আরো বেশি সচেতন ছিলাম আমরা ওয়াইল পারফর্মিং। যখন অভিনয়ও করছি তখনও বারবার অর্জুন
এবং আশীর্বাদ দ্য কো রাইটার, অর্জুন ইজ দ্য কো রাইটার অ্যান্ড দ্য ডিরেক্টর, এইটা আমরা আলোচনা করা যে কোনো রকমভাবেই যেন মনে হয় না এখানে হাসানোর চেষ্টা করছি, বিকজ যেই সিচুয়েশনটা হাস্যকর লাগছে রাইটিংয়ে লেখার জন্যে সেইটা ফুটে উঠলেই অডিয়েন্স যেই ডিস্টেন্স থেকে দেখবে, যেই দূরত্ব থেকে, সেটা হাস্যকর লাগার কথা। আমি যদি জোর করে ওখানে হাসাবার চেষ্টা করি তাহলে সেটা কৃত্রিম মনে হবে। তো এইটা সেই গল্পটাতে এই জায়গাটা রয়েছে। তো আমাকে কমেডি করতে আলাদা করে হচ্ছিল না, ঠিক। হাউএভার তার মধ্যেও তো আমি জানি যখন একটা কমিক ওভার লেয়ার আছে, একটা আন্ডারটোন আছে, তো সেগুলোকে মাথায় রেখেই করতে হয়। কিন্তু খুব ওয়ান্স অ্যাগেন আ ভেরি ইউনিক ক্যারেক্টার ইন দ্য সেন্স এ ইউনিক হিউম্যান বিং, যে আমি এই মানুষটা এক্স্যাক্টলি কখনো এর আগে অভিনেতা হিসেবে হইনি। তো সেটা আমার কাছে খুব ইয়ে ছিল। কমিক এলিমেন্ট আছে ওর একটা, এই যে টিজারও শোনা যায় আমি ঘর জামাই, আমার বউ প্রেগনেন্ট। আচ্ছা। তো ট্রেলার, যতদিনে আমরা এটা দেখবো ততদিনে ট্রেলারও রিলিজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেলারেও সেটা আছে। আমি শ্বশুর বাড়িতে থাকি, ঘর জামাই, অ্যান্ড খুব খুব সুন্দরভাবে এই যে আমরা এখন বলছি, মানে উচিতভাবেই বলছি, মেল গেজ, ফিমেল গেজ, লেন্স কি লেন্স, কালেকটিভ আনকনশিয়াসের কি কি বলে কন্ট্রিবিউশন, সোসাইটাল কনস্ট্রাক্ট কি, জেন্ডার টিপিক্যাল রোলস কি, সেগুলো নিয়ে আলোচনা করি। সেখানে দ্য নিউট্রাল গেজ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি মেল গেজ থেকে থাকে তাহলে ফিমেল গেজটাই তার উত্তর হতে পারে না, বা ব্যালেন্সিং অ্যাক্ট হতে পারে। মানে যদি কোনো ধরো পুরুষতন্ত্র সমাজ, তার বিপরীত মানে, বা সেটাকে ব্যালেন্স আউট করতে গেলে কি তাহলে আমাকে একটা মাতৃতন্ত্র এমন সমাজ, সেমভাবে মাতৃতন্ত্র, সেটা তো নয় নিশ্চয়ই। একটা ব্র্যান্ড অফ টেররিজম বা একটা ব্র্যান্ড অফ ভয় দেখানো, তো অন্য ব্র্যান্ড অফ ভয় দেখানো দিয়ে সেটা তো নয় ব্যাপারটা। আমাকে যদি কেউ খুব ভয় দেখায়, আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি যে আমাকে আর ভয় দেখিও না। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। রিঅ্যাক্টিং ইন সেলফ ডিফেন্স, আর ওইটাকেই আবার ব্যবসা করে ফেলা তো অন্য জিনিস। তো সেই দিক থেকে আই থিঙ্ক যেটা ডিপ ফ্রিজের ক্ষেত্রে আমার বলা উচিত, which I think অর্জুনের আশীর্বাদ, যেটা অর্জুনদার লাস্ট ফিল্ম ছিল, এই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম ডিপ ফ্রিজ, বেস্ট বেঙ্গলি ফিল্ম ছিল, পেয়েছে জাতীয় পুরস্কার হিসেবে, বেস্ট বাংলা ছবি হিসেবে। ওই আমার দেখে খুব মনে হয়েছে ওয়ান্স অ্যাগেন ভেরি নিউট্রালি রিটেন অ্যাজ এ হিউম্যান বিং, সেইটা এই গল্পতে চরিত্রগুলো, মানে এই যে বিবি পায়রা দেখা যাচ্ছে, পাওলুদি এবং ভেবলিদির চরিত্রগুলো, কোথাও ওদের যে ফ্লসগুলো সেগুলোকে জাস্টিফাই করা হচ্ছে না। আচ্ছা, ঠিক যেরকম পুরুষদের ফ্লসগুলোকেও জাস্টিফাই করা হচ্ছে না। আবার পুরুষদের যেই পুরুষ মানে তিনটে আলাদা আলাদা পুরুষ দেখতে পাচ্ছি, দুজন মহিলা দেখতে, সকলেরই তো নিজস্ব ক্রাইসিস রয়েছে, সমস্যা রয়েছে, ওইগুলোকেও সেরকমভাবে দেখানো হচ্ছে। ইয়েস, ইট ইজ দ্য পার্সপেক্টিভ অফ প্রাইমারিলি পাওলুদি অ্যান্ড ভেবলিদি, বাট দেন অ্যাগেন ওরকম বলা হচ্ছে না যে এরা যা করেছে জাস্টিফাই। ঠিক ঠিক, কিন্তু মজা পুরো বিষয়টা, কিন্তু ওখানে ওই আন্ডারটোনটা আছে যার জন্যে, সেটার জন্যে। তো সেখানে আমার চরিত্রটা ওই ওয়ান্স অ্যাগেন আ পারসন হু মাইট বি, হু ইজ অ্যাকচুয়ালি এ ভেরি কম্প্যাশনেট হিউম্যান বিং আমার মতে, বা অর্জুনের মতেও, আশীর্বাদের মতেও, কিন্তু এই সামাজিক জেন্ডার কনস্ট্রাক্টের এবং তার বিরোধিতা করার জন্য আরেকটা ওরকম ওকনেস কনস্ট্রাক্ট আসাতে, এই সব কিছুর মধ্যে যেরকমভাবে বাঁধা পড়ে যায় অনেক মানুষ, ছেলে মেয়ে নির্বিশেষে, সেরকম একটা জায়গা আর কি, এরকম একটা চরিত্র। কিন্তু সেটাকে আবার ওয়ান্স অ্যাগেন দের ইজ নো প্রিচিনেস, মানে এইগুলো নিয়ে যে দেখো জেন্ডার কনস্ট্রাক্ট এরকম ভাবে, মানে এইগুলো নিয়ে প্রিচি না, গল্পটা বলা হচ্ছে এদের লাইফে এই ঘটনাগুলো ঘটছে, এরা মানে এর সাংঘাতিক ঘটনা ঘটছে, সেটা আমাদের দেখতে দূর থেকে, চ্যাপলিন যেরকম বলেছিলেন যে ইফ ইউ গো ক্লোজ এনাফ ইটস আ ট্র্যাজেডি, ইফ ইউ কাম আউট ইটস আ কমেডি, কারেক্ট। তো ওরকম ভাবে। আচ্ছা, তো এইখানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, এটা হয়তো আমার শুরুতেই আরো একবার আমার মাথায় এসেছিল, আমি জিজ্ঞাসা করিনি, এই শেষ মুহূর্তে, শেষ বেলায় এসে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। প্রকৃতার্থে সূর্য থেকে শুরু ছিল, চাঁদ দেখা যায়, চাঁদ উঠে পড়েছে। তো ধরো তুমি তো এতগুলো চরিত্র করেছো, এবার ধরো আমি বলছি তুমি যখন চরিত্র করছো, তুমি তো সব চরিত্রের জন্য প্রিপারেশনটা তোমার, মানে তোমার অনেস্টিটা সেটা তো একই থাকছে। এবার যখন ধরো কোনো একটা চরিত্র তুমি করেছো, তুমি মনে করছো যে এটার জন্য তোমাকে দর্শক হয়তো বলবে যে হ্যাঁ এটা খুবই ভালো, হয়তো সেটার ক্ষেত্রে হলো না আফটার রিলিজ, আর যেটা ধরো তোমার ক্ষেত্রে মানে তুমি অনেস্টলি সেই চরিত্রটা ডেভেলপ করেছো এবং সেটা তুমি করে অ্যাক্টিং করেছো এবং স্যাটিসফাইড,
বাট সাডেনলি সেইটা মানুষ প্রচন্ড রকম ভাবে নিতে শুরু করে। তুমি জানো যে বাবা এই চরিত্রটা এতটা এইভাবে নিয়ে নিল, এটার কি রিজন আছে? তো তোমার কি মনে হয় যে এই ধরো তুমি এতগুলো যে চরিত্র করেছো, কিছু চরিত্রতে এরকম মানুষ, যেমন আমি বলছি এক্সিকলস টু প্রেমের ক্ষেত্রে উদাহরণ দিয়ে, মানে ছবিটার বিশাল একটা বাস তৈরি করেছিল, ঠিক আছে, যখন রিলিজ হলো, এবং গানগুলো প্রত্যেকটা সুপার এগুলো একটা বিশাল বড় ঠিক আছে, ফ্যাক্টর ছিল। বড় ফ্যাক্টর ছিল। খোলামকুচির চরিত্রটা তুমি বলো, সৌরভের, সেই যখন সময় বেরিয়েছিল, মানে ওই চরিত্রটা এতটা সরল সাদাসিধে, ওই রিচার্ডটা সবার মধ্যে হঠাৎ করে হিট করে, কিন্তু আবার ধর্মভীরু, একদম মানুষ সাদা কালোই হয় না। হ্যাঁ 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 ঠিকই। তো তোমার মনে হয় কি এই যে চরিত্রটা যেটা অর্জুনদা লিখেছে আর কি, বা যেটা পর্দায় তুমি ফুটিয়ে তুলেছো, সেটার ক্ষেত্রে দর্শক কিভাবে কি তার ইনস্টিংক্টে নিতে পারে? বলা খুব মুশকিল। মানে এখন সময় দাঁড়িয়ে এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, আই নো। আমার কোনো রকম কমিউনিকেশনের ক্ষেত্রে, সেটা যেই ক্রিয়েটিভ মাধ্যম বা যে কোনো, আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার মনে হয়, প্রথমত 37 বছর বয়স হতে চলে, তো সব তো ডেফিনেটলি জীবনে বুঝে উঠতে পারিনি কখনোই, কিন্তু আমরা অনেক প্যাটার্নস, দ্য হিউম্যান মাইন্ড ইজ প্রোগ্রাম টু আইডেন্টিফাই প্যাটার্নস, রাইট? প্যাটার্ন রেকগনাইজ করা, তুমি ম্যাথস নিয়ে কাজ করো, তুমি জানো। কিন্তু ঠিক সেরকমভাবেই আমরা সেটাতে ভালো, এবং সেই প্যাটার্ন রেকগনাইজ করে আমরা হ্যাবিট, সিস্টেম, সায়েন্স, সমস্ত কিছু, ম্যাথস আবিষ্কার করেছি। আবার কখনো কখনো 10 বারের মধ্যে 8 বার ঠিক হলেও 2 বার মাঝে সাঝে প্যাটার্ন না থাকলেও আমরা আমার অভ্যেসবশত ভেবে নিই ওখানেও প্যাটার্ন আছে, কি হ্যাঁ করে নিই। কিছু কিছু ফ্যাক্টরস আর নট ইন ইউর কন্ট্রোল। আমি ডেমোগ্রাফিক স্টাডি করে, ইকোনমিক স্টাডি করে, সার্ভে করে, মানুষের অ্যাটেনশন স্প্যান, নিউরোসায়েন্স, কগনিটিভ সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস, সমস্ত কিছু করে একটা গল্প লিখতে পারি, যেটা সমস্ত কিছু সায়েন্টিফিক, অ্যাজ ইফ আমি একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করছি, কারেক্ট? সের মধ্যে থেকে আমি হাইড্রোজেন আর সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বেরোবে, হাইড্রোজেন, এই সালফার, এই 4টে অ্যাটম, এই 2টো অ্যাটম নিয়ে মিলিয়ে আমি জানি এটা হবে। কমিউনিকেশনের ক্ষেত্রে তো সেটা আর কোনো পার্টিকুলার জায়গা নেই। তুমি হাইড্রোজেন আর সালফার পর্যন্ত বুঝতে পারো, কিন্তু হাইড্রোজেনের 2টো অ্যাটম আর সালফারের 4টে, আর মাঝখানে অক্সিজেনের একটা, অক্সিজেন আছে, হ্যাঁ, ওই অক্সিজেনটা তুমি HOS পর্যন্ত করা যেতে পারে ডেফিনেটলি, হিউম্যান মাইন্ড যেহেতু। কিন্তু 2 সিঙ্গেল আর লাস্টে 4, এইটার এক্স্যাক্ট ফর্মুলা তো নেই। ঠিক মানুষের সম্পর্কে যেরকম নেই, কারণ কনসিয়াসনেসের ফিজিক্স তো এখনো পর্যন্ত কনসিয়াসনেস এক্সপ্লেন করতে পারিনি, কারেক্ট? তো কনসিয়াসনেস যদি আমি এক্সপ্লেন না করতে পারি, তাহলে আমার কোনো যে তুমি খুব সুন্দর এক্সাম্পল দিলে, এটা বহু বড় বড় অভিনেতাদের পরবর্তীকালে আমরা ইন্টারভিউতে শুনেছি এরকম এবং হয়েছে। এটা শুধু আমি তোমাকে বলছি, ধরো নট ইন ফিল্ম অনলি, মানে সবার লেখক থেকে শুরু, লিরিসিস্ট থেকে শুরু, সব ক্ষেত্রে, যে একটা খুব ভেবে করলাম ব্যাপারটা, কখনো কখনো সেটাও হয়, দ্যাট ইজ দ্য হেলদি প্র্যাকটিস অবভিয়াসলি। আর কখন যেটা মনে হচ্ছে এটা হচ্ছে না, আচ্ছা এটা হলো না সেদিনকে ঠিকঠাক, কিন্তু ওটা সাবাস লেগে গেল কি করে, দ্যাট আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট। অ্যান্ড ইফ আই থিঙ্ক দ্যাট আই ওয়ান্ট টু, আমি ওটাকে খুব কন্ট্রোল করতে চাই। অবভিয়াসলি আমি একটা ব্যবসা করতে এসেছি, সেই ব্যবসাটা ইজ ডিপেন্ডেন্ট অন হাউ আই সেল মাই পার্সোনালিটি অ্যান্ড সেপারেট স্কিলস, বাট একটা লেভেলে বেশি কন্ট্রোল করার চেষ্টা করলে তাহলে আমি বোকা, মানে ওটা করা যায় না। তাহলে আই এম অলসো বাইং ইন টু দ্য ফ্যালাসি যে সোশ্যাল মিডিয়ায় মানুষ বাঁচে তো সোশ্যাল মিডিয়ায় না, সোশ্যাল মিডিয়ায় নিউজের কিউরেট করা একটা ইমেজ দেয়, তো আমি ওই ইমেজটাকে কন্ট্রোল করার, কিছুটা কিউরেশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারি, জীবনটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারি, অ্যান্ড দি অডিয়েন্সেস রিসেপশন ইজ লাইফ। এটা তো ফ্যাক্ট, ইউ ডোন্ট জাস্ট নো। ঠিকই। কখনো কখনো সত্যি অডিয়েন্স জানায় যে যেটা জানায় অনেক সময় হয়তো হতে পারে বললো খারাপ, কিছুদিন বাদে নিজের বললো হ্যাঁ বোধহয় ঠিকই বলছে, এটা ভেবেছিলাম এটা বলে কাজ করবে, কিন্তু এটা ঠিক কাজ করেনি। রিসেন্টলি আমার মিচি সানডে সাসপেন্সের একটা কিরিটির ইয়ে করেছিলাম, যেটাতে দ্য ভার্জন অফ কিরিটি উইচ আই ট্রাই টু পোর্ট্রে ইজ ইনফ্লুয়েন্সড কিছুটা অন্যান্য ইউকে পডকাস্ট, এখন অডিও পডকাস্ট যেরকমভাবে সেন্সোরিয়াল আরো বেশি হয়ে যাচ্ছে, এবার কিন্তু তার সাথে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করতে হয়, কারেক্ট? তো হয়তো সেটার জন্য সুটেবল ছিল না, এবং লোকে একদম ট্রোল করেছে। আমি নিজে এসে, যেহেতু আমার কাজও এটা, যেখান থেকে রুজি রুটি করতেই হবে, খারাপ বলুক ভালো বলুক, আমি যতক্ষণ কাজ পাচ্ছি আমাকে এটা করতেই হবে খাওয়ার জন্য, তো আমি অ্যাপ্রিসিয়েশনটাও চেষ্টা করি খুব সিরিয়াসলি না নিয়ে নিতে। হ্যাঁ, আমি এই পয়েন্টটাতেই আসতে চাইছিলাম। আচ্ছা, আর
ট্রোলিংটাও চেষ্টা করি, তাই জন্য ট্রোলিংটা এফেক্টই করে না, ট্রোলিং এফেক্ট করে না, ট্রোলিং মজা লাগে বরঞ্চ। আমি কখনো ট্রোল পড়তে পারি, কি মজা, আচ্ছা। শুটকি মাছ বললো, এই বললো, সেই বললো, এগুলো করতে পারি। কিন্তু ফিডব্যাক হিসেবে আই উইল টেক ইট ওয়েন আই নো দিস ইজ মাই টাইম, যখন আমি ফিডব্যাকগুলো নেবো, সেগুলো সিনথেসাইজ করবো, কোনটার সাথে অ্যাগ্রি করি কি না। কিন্তু ডিসঅ্যাগ্রি করলেও what runs that runs and you have no, there's no explanation to it. তুমি এক্সিস্টেন্সকে বা অস্তিত্বকে কখন এক্সামিন করতে পারবে? অস্তিত্বের পরে তো, ঠিক ওয়ান্স এক্সিস্টেন্স has existed, তার আগে তো তুমি এক্সামিন করতে পারবে না। রাইট। তো মানে এই ছবিটা তো সামনে রিলিজ আছে, Correct. দুটো গান না তিনটে গান, দুটো গান বেরিয়েছে বোধহয় নাকি? বিবি পায়রা যেই Title যেটা, হ্যাঁ, যেটা সেটা আরেকটা গান আছে, আরেকটা গান বেরিয়েছে। আরেকটা গান আছে, সেটা ইজ নট, বাট বিবি পায়রাটা ইজ পজিটিং ওটা এস খুবই দেখলাম একদম। বিবি পায়রা যেহেতু আমাদের এখানে আশা ভোসলের গাওয়া একটা ইয়েও হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইটস অর্জুনস হোমাজ টু আমাদের 90s কিডস যারা বড় হওয়া আর কি, কিডস বলাটা উচিত আর হবে না, 90s আর কি যারা বড় হওয়া, তখন যে মাসালা বলিউড দেখেছি, সেইটাকে- শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, হু আর আউটস্ট্যান্ডিং পারফর্মার্স, হুম, হুম, হুম। বাট যে জনরা সিনেমাটা হচ্ছে আর কি, তেজাব হচ্ছে, তো তাই জন্য ওই যে আমাকে ধরে বিকে আয় আমি তো বিবি পাই, তো ওই পার্টি সং হিসেবে ওটা রাখা বুঝতে পেরেছি। হয়েছে। তো 10ই ঠিক এপ্রিল আছে। 10ই এপ্রিল 10ই এপ্রিল 10ই প্রেক্ষাগৃহে, এপ্রিল। নিকটবর্তী প্রেক্ষাগৃহে প্লিজ। হ্যাঁ, এটাও একটা ব্যাপার, মানে এখন তো ছবি রিলিজ হচ্ছে, মানে দুদিনে ছবিটাকে ভার্ডিক্ট দেওয়া হচ্ছে, যেটা Yes, আমার yes, মনে হয় একটা yes. লং স্প্যান দেওয়া উচিত। এবং হোপফুলি সবথেকে বড় কথা, ফিঙ্গার্স ক্রসড। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা হল পাওয়া নিয়েও যেটা চলে, মানে ঠিক আছে, ছবিটা অবশ্যই মানুষ দেখুক। তো ঠিক। তোমার আজকে এই ওভারঅল, আজকে তো রাত হয়ে গেল এখন, ঠিক আছে, মানে এই সকাল থেকে তোমার কেমন লাগলো পুরো ব্যাপারটা আর কি? আমার দারুণ লেগেছে। আমি সকাল 11:30টায় এসেছি সল্টলেকে, আমরা শ্যুট করছি, আমরা গল্প করতে করতে পুরো কাজটা করেছি। তারপরে আমাকে ওরা খাইয়েছে, যেটা আমাদের প্ল্যান ছিল লাঞ্চ, কিন্তু তখন আমরা লাঞ্চ কেউ করতে পারিনি, ওটা একটা ইভিনিং স্ন্যাক কাম লাঞ্চ মার্কা ব্যাপার মাঝামাঝি হয়েছে। কিছু একটা, মাঝামাঝি হ্যাঁ, হয়েছে, কিন্তু হ্যাঁ। আমরা খেয়েছি বিরিয়ানি। তাই জন্যে আরও হাঁটাহাঁটি করে ডিসাইড করা হলো যে টার্কের পাশে হাঁটাহাঁটি করতে করতে গল্প করতে করতে এই লাস্ট যে সেগমেন্টটা আমরা এখন শ্যুট করছি, এবং সেটা ফ্যান্টাস্টিক এবং সুন্দর। সকালে যে গরমের ব্যাপারটা ছিল এখানে একটু বেশ হাওয়া আজকে টাওয়া কিন্তু আমরা দিয়ে- সেই দিক থেকে একটু মানে সৌভাগ্য একটু, আমাদের, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মানে মাঠটার মধ্যে যেখানে ছিলাম, হুম, হুম, একটু মেঘলা মেঘলা, হালকা মৃদু বাতাস যেটাকে বলে, হুম, হুম, হুম। তো যে গলদঘর্ম অবস্থা হয়েছিল সেটাও নয়। ঠিক। আর এখন মাটন বিরিয়ানি খেয়ে বাঙালি খুশিই আছে, সুন্দর আবার মৃদু বাতাসের মধ্যে। ওরা সকলেই খুব, আয়ুষ, কার্তিক, অর্চন, দেবপ্রিয়, সৌরনীল, এই নীলস মজলিসে, আমাদের মজলিস শুনলেই কেমন একটা যেন ওরকম মনে হয় যে 1000 টাকা ঝাড়বাতিকা, ওরকম ঠিক নয় ব্যাপারটা। মজলিস মানেই তো তাই নয়, তবে আমাদের এই মজলিস কিন্তু আমার খুব মজা লাগে। থ্যাংক ইউ। তো আমরা মানে প্রচন্ডই খুশি তোমাকে পেয়ে, Thank you, thank ঠিক you, আছে, thank you, এবং thank হঠাৎ you. করেই খুবই একটা Correct. ভালো দিন কেটে গেল। কারেক্ট। তো ডেফিনেটলি ছবিটা আসুক, আমরা হ্যাঁ, দেখবো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো প্লিজ প্লিজ প্লিজ, ছবিটা 10ই ভাই, এপ্রিল। ওলে বাবালে, ঠিক আছে, ওকে ওকে কোনো ঠিক চাপ আছে নেই। ঠিক আছে চিলড্রেন্স পার্ক, এটাই তো হওয়ার একদম কথা। একদম একদম। আমরা বাচ্চাদেরকে কেন আটকাবো? বাট হ্যাঁ, ঠিক। 10th এপ্রিল ছবিটা আসছে, বিবি পায়রা আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। প্লিজ 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 দেখতে আসুন। এই ভিডিওটার ইউটিউব ভিউজ বাড়লেও যেরকম খুশি হব, ছবিটাও দেখতে গেলে খুব খুশি হব, খুবই, হ্যাঁ। খুবই খুশি হব। তো ঠিক আছে, চলো আজকে তাহলে তুমি তো এরপরে তো যাবে তো আবার। হ্যাঁ যাবো, মানে ওই আর কি, অত ব্যস্ত হই না আমরা কেউ, ওগুলো সব ওগুলো ওয়ান্স অ্যাগেন দোজ আর লাইক, না আজকে তো কিচ্ছু করছি না, বাড়িতে শুয়ে স্টিফেন কিং এর সাইকেল অফ ওয়্যারউলফ পড়ছি, তো উইচ ইজ অলসো গুড থিং। আর প্লিজ নীলস মজলিস ইউটিউব চ্যানেলটা, এটা আমি একদম মানে ওভার এনথুজিয়াস্টিক হয়ে নিজের দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন কন্টেন্ট যদি পছন্দ হয়, লিঙ্ক বন্ধুবান্ধবের সাথে, আত্মীয় পরিজনদের সাথে, পরিচিত মানুষের সঙ্গে। এবং বাই চান্স যেহেতু ওরা অ্যালগোরিদমে প্যান্ডার টিপিক্যালি করার চেষ্টা করছে না, যদি কোনো মতে অ্যালগোরিদমটা, আমরা সকলেই অ্যালগোরিদমের উপর ডিপেন্ডেন্ট ব্যবসার জন্য, খাওয়ার জন্য, যদি আপনার মনে হয় তা সত্ত্বেও আপনারা সাপোর্ট করতে চান এরকম লং ফরম্যাট কন্টেন্ট, তাহলে প্লিজ বেল আইকনটা নোটিফিকেশনের জন্য টিপে রাখুন, তাহলে অ্যালগোরিদম সাপোর্ট না করলেও নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। ঠিক বলেছি? বেটার। তো ঠিক আছে, কাট করি একদম একদম, কেটে দে। কাট
একদম একদম খুব একদম। ভালো লাগলো গো। কাজ, হ্যাঁ, Thank হ্যাঁ, you, খুবই thank you, সারাদিন thank you. আরে না, না, যেভাবে- না, না, Thank আরে you, খুব মানে সুন্দর লাগলো। আমরা তোরা- অনেক কিছু জানলাম আজকে অনেক। এই একদম না, তোরা আরে আমি তোমার গাড়ি ডেকে নাও না। আমি গাড়ি ওই দিকে রাখা আছে, আমি বেরিয়ে যাবো। আচ্ছা আমি তো সেলফ ড্রিভেন, তাহলে ড্রাইভ করতে পছন্দ করি, আই লাইক ড্রাইভিং। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে মানে আসি তাহলে। অসুবিধা হ্যাঁ নেই। না, আরে এই তো ডান দিকে কি ডান দিকে, ঠিক আছে তোরা আয়, চল। তোরা আয়, একদম ঠিক আছে। একদম। তাহলে চলে এলাম একদম 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 ওরে টাটা, টাটা, টাটা। টাটা, টাটা, টাটা। সাবধানে যা। স্ট্যান্ডে আজকে একটাও রিক্সা নিয়ে বলি রবিবার শুট না করতে। এই টোটো